এবং সারা জীবন মানে ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল অর্গানস। তুমি যদি কার্ডিওলজিস্ট হও, কার্ডিওথোরাসিক সার্জন হও, তুমি যদি ব্রঙ্কোপালমোনারি সার্জন, মানে তুমি অনেক বড় বড় জিনিসের যদি ভবিষ্যতে ক্যারিয়ার করো, এই থোরাক্সটা হবে তোমার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। আর যেহেতু পাশ করতে হবে, হ্যাঁ, এবং ওই যে ভাইয়া বলতেছিল, শরীফ ভাইয়া বলতেছিল যে উনি সার্জারিতে ক্যারিয়ার করছে, এখনো ওনাকে অ্যানাটমি পড়তে হয়। তো আমি আরেকটা জিনিস সবাইকে বলি যে অ্যানাটমি ছাড়া জীবনে কিছু করা যায় না। মানে ডাক্তার প্রফেশনে তুমি যদি ভালো কিছু করতে চাও, মানে তুমি যদি অ্যাটলিস্ট যাই করো না কেন, তোমাকে অ্যানাটমি জানতে হবে। আচ্ছা, তো থোরাক্স আমি এই কারণে বেশি জোর দিচ্ছি কারণ এটা হচ্ছে একটা সহজ একটা জিনিস, এবং এই জিনিসটাতে আমাদের একটু কেয়ারফুল থাকতে হয়, না হলে এই জিনিসটা ভাইবার শুরুর ইমপ্রেশন তো খারাপ হয়ে যায়। আচ্ছা, থোরাক্স হচ্ছে পেপার 2 এর গ্রুপ বি তে থাকে, এটার সাথে সুপ্লেক্স থাকে। হ্যাঁ, কেউ কি কিছু বলছো আমাকে? আমাকে কেউ কি কিছু বলছো? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো আমরা শুরুতেই আমাদের ক্লাসটা হবে কম্প্যাক্ট। আমরা প্রথম দিকে আমরা রিটেন অংশটুকু খুব ভালোভাবে পড়বো, তারপরে হচ্ছে ভাইবা। আসলে খুব বেশি আমার জানার দরকার নাই, কিন্তু আমাদের যেহেতু টাইম কম, তোমরা অনেক কিছু জানো না, অনেক কিছু সময় পাও না, সেই কারণে আমরা যেগুলো না জানলেই না, অবশ্যই আমরা যেগুলো ভালো পারার জন্য সেগুলো বলবো, কিন্তু যেগুলো না জানলেই না তোমাকে অবশ্যই জানা ফরজ। আমরা ফরজ কোনগুলো সেগুলো জানি, সেগুলো আগে আমরা হাইলাইট করবো। আচ্ছা, সেখানে দেখো আমি লিখেছি যে রিজনে যে কোশ্চেন গুলো আসে, আসলে আমি সবসময় বলি, প্রতি ক্লাসেই বলি, যখনই অ্যানাটমি পড়াই তখনই বলি যে অ্যানাটমির মতো সহজ সাবজেক্ট পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই, যদি তুমি সেই ক্লুটা স্ট্র্যাটেজিটা তুমি যদি ফলো করতে পারো। দেখো আমি সবসময় বলি যে এটা সব মেডিকেলের প্রত্যেকটা সাবজেক্টে গদ বাঁধা রিজনের কোশ্চেন থাকে। অন্যান্য সাবজেক্ট যেমন কমিউনিটি মেডিসিন তোমরা যদি ভবিষ্যতে পড়ো, দেখবে যে অনেক কোশ্চেন আছে যেগুলো তুমি মানে নতুন নতুন প্রতি বছর মেডিসিন নতুন সিনারিও আসতেই পারে, কিন্তু অ্যানাটমিতে এই জিনিসটা কম হয়। কারণ বডির যে জিনিসগুলো ফিক্সড, তো ওই হার্ট তো 4টা চেম্বারই থাকবে, তো এই জিনিসগুলো একদম মোটামুটি কমনলি আসে। দেখো আমি যে কয়েকটা কোশ্চেন লিখেছি, বাউন্ডারি এন্ড কন্ট্রাস্ট অফ থোরাসিক ইনলেট, থোরাসিক কেজ ফরমেশন, ইম্পর্টেন্স অফ স্টার্নাল অ্যাঙ্গেল, এটা হচ্ছে থোরাসিক ওয়াল থেকে যে কোশ্চেন গুলো আসে। আমাদের থোরাক্স থেকে 3টা ভিসেরা থাকে, হার্ট, লাং এবং ডায়াফ্রাম। তো এই 3টা ভিসেরা, বিশেষ করে হার্ট, লাং, ডায়াফ্রামটা মাঝে মাঝে অ্যাবডোমেনে নিয়ে যায়। তো আমরা এই দুটো ভিসেরা সম্পর্কে খুব ভালো ভাইবার জন্য প্রস্তুত হব। ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না। ভাইয়া মিউট হয়ে গেছে কোনো কারণে। এবার শোনা যাচ্ছে? ভাইয়া আপুরা আমাকে একটু বলবা যদি কখনো না শুনতে পাও। জি ভাইয়া। দেখা যাচ্ছে কিনা? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে প্রসিড করি। তোমাদের অনেক যেহেতু অনেক কিছু জানো না তোমরা অনেকেই, কারণ তোমরা আসলে সময় কম পেয়েছো। আমাদের অ্যানাটমি ভাইবাতে আসলে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে হার্ড পার্ট, একটা হচ্ছে সফট পার্ট। তো টোটাল আমাদের ভাইবাতে মার্কস থাকে হচ্ছে এই কি বলে 150 300, তাই তো? তো এখন আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমার এখানে, আচ্ছা আমি ভাইবার যে জিনিসগুলো হার্ড পার্টে থাকে সেটা একটু লেখার চেষ্টা করছি। তোমাদের দেখবা যে ফিজিওলজি একদিনে ভাইবা হয়ে যাচ্ছে প্রফের ক্ষেত্রে, আর বায়োকেমিস্ট্রি একদিনে ভাইবা হচ্ছে, কিন্তু অ্যানাটমিতে দুইটা দিন তোমার ভাইবা দেওয়া লাগবে, একদিন সফট পার্টের ভাইবা, একদিন হার্ড পার্টের ভাইবা। তো এখানে দেখো আমি যে কথাগুলো লিখছি, দেখো হার্ড পার্টে বোনস থাকে হচ্ছে 3টা, স্টার্নাম থাকে, টিপিক্যাল লিপ থাকে, টিপিক্যাল ভার্টিব্রা থাকে। আমি দেখো লিখছি যে ভালো পারলে তুমি ফার্স্ট রিপ ধরতে পারে, অ্যাটিপিক্যাল ভার্টিব্রা ধরতে পারে, অ্যাটিপিক্যাল রিবো ধরতে পারে, কিন্তু তোমাকে পাস করতে হলে আমার আগে পাস করতে হবে ভাই, তারপরে হচ্ছে আমি যদি ভালো মার্কস পেতে চাই সেটা পাবো। কিন্তু আমি আগে পাস করার জন্য যেগুলো দরকার সেগুলো নিয়ে বলি। একটা সবসময় মাথায় রাখবা। আচ্ছা, সফট পার্টে কি কি থাকে সেটা একটু বলে নেই, যে হার্ট উইথ পেরিকার্ডিয়াম, লাংস, দ্য ডায়াফ্রাম, এই 3টা হচ্ছে ভিসেরা থাকে। আর যে কথাটা বললাম যে একটা জিনিস সবসময় সবাই মাথায় রাখবে, এর আগে ব্যাচে সবসময় আমি এই কথাটা বলি যে তোমার ভাইবাটা হবে বা রিটেনটা হবে সেটাই হবে অ্যাসেন্ডিং পার্ট। রিটেনে তো ধরো গদ বাঁধা প্রশ্ন, ওগুলাই তোমাকে লিখতে হবে, ওগুলাই যেভাবে আছে সেভাবে অ্যান্সার করতে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাইবার ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে মানে তোমাকে অ্যাসেন্ডিং প্যাটার্নে যাইতে হবে। মানে তুমি যদি সহজ জিনিস না পারো, আমি যদি সহজভাবে বলি যে সহজ জিনিস যদি না পারো, দেখবা যে অনেকে অনেক কঠিন জিনিস পারে কিন্তু সহজ জিনিস পারে না, তাইলে কিন্তু তার কোনো লাভ নাই। দেখবা যে দিন শেষে অনেক সহমর্মিতা দেখায় টিচাররা, কিন্তু ফেল মার্কসটাই কিন্তু আসলে দিয়ে দেয়, কারণ তারও তো মানে উপায় নাই। তো কাজেই আমরা আসলে একটু বেসিক জিনিসগুলোতে জোর দিব, কারণ তোমাদের হার্ট পার্টে ভাইবাই শুরু হয় একটা স্কেলেটন দেখায়, জিজ্ঞেস করে যে এই স্কেলেটনটা আর মানে বিভিন্ন জিনিস, যেমন ধরো তোমাদেরকে আমি একটু একটু জিজ্ঞেস করি যারা হয়তো অনেক কিছু অনেকদিন পড়ে ফেলেছো, কারণ তোমাদের ইয়াটা খুব পরীক্ষাটা খুব কাছে। আচ্ছা এই যে এই সোর্ড বোন না, এটাকে বলি আমরা, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া।
এই জয়েন্টগুলোর নাম কি বলো তো? ওই যে আমার হাইলাইটারটা দিক দিয়ে যাচ্ছে, সেই জয়েন্টগুলোর নাম কি? Synovial joint. ভেরি গুড। টাইপ কি? টাইপ কি? এক্সেপ্ট ফাস্ট। একটা জিনিস সবাই মাথায় রাখবা, অনেকে পারো, যারা পারো না সবার জন্য বলছি, যে ভাইবার জন্য তোমাকে প্রথমে জিজ্ঞেস করবে যে স্টারনামটা ধরো। স্টারনামটা ধরার পরে যখন তুমি বলবা যে দিস ইজ স্টারনাম, অ্যানাটমিক্যাল পজিশন পারলা, তখনই আরেকটা প্রশ্ন করবে যে এটা কি টাইপের বোন। সবাই প্লিজ মিউট করো, সবাই প্লিজ মিউট করো। ফ্ল্যাট বোন, ফ্ল্যাট বোন, হ্যাঁ অবশ্যই ফ্ল্যাট বোন। এটা এটা তোমাকে যদি জিজ্ঞেস করে এটা অবশ্যই সবাইকে, একটু বলার ছিল। হ্যাঁ অবশ্যই অবশ্যই কোশ্চেন করলে সবাই যদি আমরা চ্যাটে আনসারটা লিখি তাহলে বাকিদের জন্য সুবিধা হবে, কারণ সুবিধা এতজন হয়। মিলে আনসার করাটা অ্যানসার করে প্রবলেম হচ্ছে। থ্যাংক ইউ। তোমার অ্যাডভাইসটাই আমি আশা করি এটাই ফলো করো সবাই, কারণ সবাই যদি, আর যদি আমি শেষে আনমিউট করার সুযোগ পাই সেক্ষেত্রে সরাসরি জিজ্ঞেস করবো। এখন আপাতত এক্সট্রা, যেহেতু আজকে আমার পার্টিসিপেন্ট অনেক 7:13 এখন পর্যন্ত, কাজে আমাকে প্রসিড শেষ করতে হলে আমার যেহেতু ক্লাসে বেশি লম্বা করতে পারবো, পরে আমাদের আরেকটা ওয়ার্কশপ আছে। তো এখন আমরা যে জিনিসটা অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে থোরাসিক গেজ। এটা তোমাকে ভাইভাতে ধরবে, ঠিক আছে? এটা তোমার রিটেনেও তোমাকে লাগবে। যে ইন্টারকোস্টাল স্পেস আমরা শুরুতে দেখলাম, যে ইন্টারকোস্টাল স্পেসের বাউন্ডারি কন্টেন্ট। তো যে জিনিসটা বলতেছি যেটা তোমাকে অবশ্যই জানতে হবে, সেই জয়েন্টগুলো তোমার অবশ্যই জানতে হবে, সেগুলো আমি বলতেছি। সহজ করে বলতে গেলে কি, আমি বলি যে থোরাক্সের সব জয়েন্ট হচ্ছে প্লেন টাইপ মোটামুটি, যেগুলো শুধু এই যে মিডলাইন বরাবর থাকে। যেমন এখানে আছে কি জয়েন্ট, অ্যাঙ্গেল অফ লুইজে আমরা বলি, বডি অফ দ্য স্টার্নাম, ম্যানোব্রিয়াম স্টার্নাম, সেটা হচ্ছে এই জয়েন্টটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এটাও অনেকে বলে সেকেন্ডারি কার্টিলেজ, যেটা জিফোস্টার্নাল জয়েন্ট, কিন্তু এটা তোমাদের বইতে হয়তো প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। যাই হোক, যেই স্যার যেটা বলে সেটা ফলো করবা। এই যে দেখো যে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট, এইটাকেও, সরি, এইটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আমি, তোমরা যখন আবার অ্যাবডোমেন পড়াবে কেউ, তখন দেখবা যে পিউবিক সিম্ফাইসিস যেটা, সেটাও কিন্তু সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আমি গত ক্লাস যারা করেছো, ওই আমরা জেনেসিসের যারা লার্নার্স বা ডিপ্লোমা, তাদেরকে আমি এই কথাটা বলেছিলাম যে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, এই জয়েন্টের ক্লাস আলাদা করে হবে, তখন আলাদা সুন্দর করে বলা হবে। এখন শুধু এইটুকু মাথায় রাখো যে এই যে থোরাক্সের তিনটা জয়েন্ট আমি স্পেশালি বললাম, এই যে এই জয়েন্টটা, এই জয়েন্টটা, এই জয়েন্টটা, মানে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট মিডলাইন বরাবর সোজা কথা মনে রাখবা, যে জয়েন্টগুলো থাকে এগুলো সাধারণত সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট হয়ে থাকে। আচ্ছা, এখন আমি বাকি জয়েন্টগুলো কি বললাম? প্লেন টাইপ। এইটা প্লেন টাইপ, আর এটা হচ্ছে মানে কোস্টোকন্ড্রাল জয়েন্ট, যেটা মানে কি বলে, রিবস এর সাথে কোস্টাল কার্টিলেজের যেটা কোস্টোকন্ড্রাল জয়েন্ট, এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আরেকটা জিনিস, এটা ব্যতিক্রম, সেটা বলে রাখি, সেটা হচ্ছে এই যে কোস্টোস্টার্নাল জয়েন্ট, এই জয়েন্টটা কিন্তু প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট তুমি সূত্রের মতো মনে রাখবা, এই একটা যদি এটা ধরি, আর এই যে তিনটা, এই তিনটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আরো থাকে, ওগুলা তোমরা যখন জয়েন্ট পড়ানো হবে তখন ওগুলা ভালো করে বুঝবা। আর এই যে দুইটা রিবস এর মাঝখানে যে স্পেস, এটাই হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস। এটার কন্টেন্ট কি? ইন্টারকোস্টাল ভেসেল, ইন্টারকোস্টাল মাসল এবং ইন্টারকোস্টাল নার্ভ। এরপরে আমরা আসবো। আচ্ছা, এখানে বোনস গুলো তোমরা মোটামুটি সবাই জানো যে এগুলো হচ্ছে রিবস, এগুলো হচ্ছে কোস্টাল কার্টিলেজ, এটা হচ্ছে স্টার্নাম, স্টার্নামের পার্ট সবাই জানো, বডি, এই যে বডি, হ্যাঁ, ম্যানোভিয়াম স্টার্নি, এগুলোর আবার সারফেস বর্ডার থাকে। সামনে প্রসিড করছি, এখানে জয়েন্ট গুলো দেখানোর জন্য মূলত এই ছবিটা নিছি। দেখো আমি ডান পাশে লিখেছি যে কোস্টোকন্ড্রাল জয়েন্ট যেটা আছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, দ্যাট মিন্স কন্ড্রো মানে হচ্ছে কার্টিলেজ এন্ড স্টার্নাম, কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। এই যে এই জয়েন্টগুলো, কন্ড্রো মনে রাখবা, অ্যানাটমিতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নাম মনে রাখা। কন্ড্রো মানে কি? কার্টিলেজ। আর কোস্টো মানে স্টার্নাম, মানে তো স্টার্নাম, তাহলে কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। আমি একটু আগেই বলেছি যে এই সবগুলো জয়েন্ট এক্সেপ্ট ফার্স্ট, এই ফার্স্টটা বাদে বাকি সবগুলো প্লেন টাইপ। তারপরে এই যে তুমি কোস্টোভার্টিব্রাল জয়েন্ট, এই যে পিছনের যেগুলো, তারপরে কোস্টো ট্রান্সফার জয়েন্ট, এগুলোও কিন্তু আমার প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তার মানে ম্যাক্সিমাম জয়েন্ট গুলো হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। পুরো কথাটা কমপ্লিট করবে। তোমরা অনেকে বলে বসে থাকো যে প্লেন টাইপ জয়েন্ট, ইটস নট এ কারেক্ট আনসার। মনে রাখবা, ভাইবাতে সবচেয়ে বেশি যে জিনিস দেখবা, যে অনেক ভালো মার্কসের ভাইবা অনেক মানে কম্প্রিহেন্সিভ ওয়েতে হয়। তার মানে তোমার ইউ হ্যাভ টু বি স্মার্ট। তুমি যেখানেই যাও, তুমি ধরো একটা বড় চাকরি ভাইবা দিচ্ছ, বিসিএস এর ভাইবা দিচ্ছ, ইউ হ্যাভ টু বি স্মার্ট। এটার উপরই ম্যাক্সিমাম নাম্বার ডিপেন্ড করে। দেখবা যে ওই 5-10 মিনিট 15 মিনিট আর কতটুকু জাজ করা যায়। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যেটা, তুমি সেটা পুরো অ্যানসারটা বলবা, ঠিক আছে? প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এটা স্মার্টনেস। তুমি যদি প্লেন টাইপ বলো, তোমাকে যদি আবার গুদায় বের করতে হয় প্লেন টাইপ, তখন ইমপ্রেশন খারাপ হয়। কাজে পুরো কথাটা বলবে। আচ্ছা, ও আরেকটা জয়েন্ট এখানে আছে, সেটা ওই যে এখানে ক্ল্যাভিকলটা থাকতে দেখানো যায়, তো স্যাডেল শেপের একটা জয়েন্ট আছে, স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট। আচ্ছা, আমি একটু ফাস্ট প্রসিড করতে হয়, কারণ আসলে আমাদের তিনটা ভিস্তারা থাকে, থোরাক্সে অনেক কিছু থাকে, তো সবগুলা একটু একটু করে বলে পাস করার জন্যই বলতে গেলে আসলে একটু সময়ের দরকার। এই কারণে আমার একটু কিছুটা ফাস্ট চাইতে হতে পারে। তাও যদি খুব বেশি ফাস্ট হয়, তোমরা আনমিউট করে বলতে পারো, অথবা চ্যাট বক্সেও বলতে পারো যে ভাইয়া আর একটু চ্যাটে কিছু আসছে কিনা। জি
ভাই একটু স্লো বলে ভালো হয়। ভাইয়া আরেকটু স্লো বললে ভালো হয়, একটু ধীরে আচ্ছা। ধীরে বললে ভালো হয়। ওকে ওকে আপু, তোমাদের জন্য আমাদের আয়োজন। আসলে এই যে দেখো অন্যান্য প্ল্যাটফর্ম দেখবা যে এই যে জিনিসটা টাকার বিনিময়ে করছে অনেক ব্যাপার স্যাপার, কিন্তু আমরা তোমাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি রাখছি। কারণ আমার ছোট ভাই বোন গুলো এই যে আমি পড়াচ্ছি কেন, একটু যাতে উপকৃত হয় এবং এটা সব যেন আমি পাই। কাজে তোমরা যেভাবে সুবিধা পাও আমরা সেভাবেই বলবো। তোমরা যদি আসতে বললে হয় ভালো, ঠিক আছে। আচ্ছা, তো থোরাসিক ওয়াল এই জিনিসটা মোটামুটি বোঝাই যাচ্ছে যে স্কিন ফ্যাসা, আর সবসময় মনে রাখবে স্কিনের নিচে ফ্যাসা থাকবে, কি বলে সুপারফিশিয়াল ফ্যাসা, ডিপ ফ্যাসা, তারপরে থাকবে মাসেলের নার্ভ সাপ্লাই থাকবে, ভেসেল থাকবে। এগুলা বেশি দরকার, তার চাইতে বেশি দরকার হচ্ছে আমার ওরিয়েন্ট করে পড়া। যেমন আমি যদি একটু স্পেসিফাই করে বলি, তোমাকে পুরো থোরাক্স জীবনও ধরবে না। তোমাকে তোমার সামনে ট্রে থাকবে ভাইবাতে, 3টা 4টা অনেক বোনস থাকবে, ভার্টিব্রা থাকবে, রিবস থাকবে, এই জন্য কথা বলছে। সবাই একটু আনমিউট হও প্লিজ, কারণ মিউট হও প্লিজ, কারণ এই এক্সট্রা সাউন্ড আসলে কনসেন্ট্রেশন ব্রেক হয়। আমি কি বললাম যে তোমার ভাইবা যখন হবে, তোমরা প্রফের ভাইবা দিবে, তোমার ট্রেতে বোনস গুলো রাখা থাকবে। তোমার টিচার বলবে যে বাবা এটা ধরো, যেমন ধরো তোমাকে বলবে স্টারনাম ধরো, অথবা স্টিক থাকে স্যারদের হাতে, স্টিকটি ইন্ডিকেট করে বলবে যে এটা ধরো। তখন তুমি ওটা ধরে সোজাসুজি অ্যানাটমিক্যাল পজিশন বলা শুরু করবা, সোজাসুজি, কোনো ঝামেলা করবা না। বলবা কি বলবা, দেখো যদি থোরাসিক ভার্টিব্রা, এটা সবার জানতে হবে, থোরাসিক ভার্টিব্রা। আচ্ছা, পার্টসে পরে যাই। থোরাসিক ভার্টিব্রা, ইট ইজ টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা, প্রত্যেকটা কথা বলবা। অনেকে বলে হ্যান ত্যান, দিস ইজ বোনস অফ থোরাস টিপিক, অত কিছু বলার দরকার নাই, স্মার্টলি বলবা দিস ইজ টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। তোমাকে অনেক স্যার আছে যে অ্যানাটমিক্যাল পজিশন পর্যন্ত বলতে দেয় না, হ্যাঁ, কিন্তু তোমার আইডিয়াল নিয়ম হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন বলা। তুমি কি বলবা, আচ্ছা অ্যানাটমিক্যাল পজিশন কি জিনিস, এটা আমি প্রতি ক্লাসে বলি, লাস্ট ক্লাসেও বলছি যে অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে বডির এমন একটা পজিশন যেটা দিয়ে আসলে ডিফাইন হয় এটার লোকেশনটা বডিতে। মানে তুমি যদি বলো যে বডি লাইস অ্যান্টেরিয়রলি, এখন বডি তো এটাও হইতে পারে, এটাও হইতে পারে, তাহলে এটা কোনো অ্যানাটমিক্যাল পজিশন হলো না। তুমি যদি বলো সিলিন্ড্রিক্যাল বডি লাইস অ্যান্টেরিয়রলি, ইট হ্যাজ এ ভ্যালু, তার মানে এই কথাটার একটা ভ্যালু আছে। আবার এই যে দেখো আর্চ লাইস পোস্টেরিয়রলি, এই যে আর্চ, তাই না, এই যে আর্চ এখানে দেখো, এখন এই আর্চ, এই যে তুমি যদি বলো যে স্পাইনাস প্রসেস, হ্যাঁ, লাইস পোস্টেরিয়র ইনফেরিয়রলি, একটা ভ্যালু আছে। তুমি যদি শুধু বলো আর্চ লাইস পোস্টেরিয়রলি, এখানে কোনো কথাই হলো না। তো কাজেই জিনিসগুলো একটু মাথায় রেখে বলবা, তুমি সেটাই বলতে পারো। তুমি বলবা যে ট্রান্সফার প্রসেস লাইস ল্যাটারালি, একটা দুইটা পয়েন্ট বললেই স্যাররা আর ধরে না। আসলে এই অ্যানাটমিক্যাল পজিশন নিয়ে আগে যেরকম পেঁচায়, এখন এরকম পেঁচায় না। তবুও কোনো স্যার মানধাতার আমলে থাকেন, তারা হয়তো বা একটু বদার করতে পারেন, সেক্ষেত্রে তুমি অ্যানাটমিক্যাল পজিশন বলবা। সাধারণত একটা বোনস ধরার পরে জিজ্ঞেস করে যে আচ্ছা বাবা পার্টস গুলো দেখাও, কারণ অনেক ফ্রেন্ডলি ওয়েতে এখন ভাইবা গুলো হয়। এটা হচ্ছে তুমি তখন দেখাবা এটা হচ্ছে বডি, তোমরা এগুলো সবই মোটামুটি পারো। তাও আমি যেহেতু জানতে হবে সবার, এটা বলে যাই, এটা হচ্ছে বডি। একদম হাত দিয়ে আমি তোমাদেরকে বোনস সামনে থাকলে ধরে দেখাইতাম, একদম পুরো মোট করে দেখাবা যে এটা হচ্ছে বডি, এটা হচ্ছে আর্চ। ঠিক আছে, আর্চের পার্ট আছে, এই যে দেখো যেগুলো একটু মোটা মোটা, এগুলো হচ্ছে পেডিকল, হ্যাঁ, আর এই যে থিন প্লেট অফ বোন, এটাকে বলি আমরা ল্যামিনা। ঠিক আছে, দুইটা, একটা পেডিকল আর একটা ল্যামিনা, যে মাঝখান থেকে যে প্রসেসটা বের হয় এটার নাম হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, হ্যাঁ, এই যে ট্রান্সভার্স প্রসেস দুটো, আর দুটো ল্যামিনার সংযোগের স্থল থেকে যেই প্রসেসটা বের হয় এটার নাম স্পাইনাস প্রসেস। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি। আর এখানে কয়েকটা ফ্যাসেট থাকে, এগুলো হচ্ছে ড্যামি ফ্যাসেট। একটা এখানে হচ্ছে রিবস ইয়া করে, জয়েন্ট তৈরি করে, দুইটা ভার্টি, মনে রাখবা রিবস, একটা সিঙ্গেল রিবস দুইটা ভার্টিব্রার সাথে জয়েন্ট ফর্মেশন করে, এবং প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং তোমরা রিবসের যখন আমি সামনেই আসতেছি তখন দেখবে যে মাঝখান বরাবর একটা ক্রেস্ট থাকে, সেই ক্রেস্টটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট, এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক বরাবর থাকে। তার মানে প্রত্যেকটা রিবসের হেড হচ্ছে দুটো ভার্টিব্রার সাথে জয়েন্ট ফর্মেশন করবে। এই যে একটা ডেমি ফ্যাসেট, এটার উপরের ভার্টিব্রার সাথেও এরকম একটা ফ্যাসেট থাকবে, আর মাঝখানে এই দুইটার মাঝখানে থাকবে হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আচ্ছা, এটা হচ্ছে প্যাডিকল। আচ্ছা, এখানে আরেকটা ফ্যাসেট আছে, এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের উপরে যে ফ্যাসেটটা, ফ্যাসেট হচ্ছে ফ্ল্যাট একটা সারফেস, ফ্যাসেট মানে হচ্ছে যেখানে আর্টিকুলেশন হয়, আর প্রসেস মানে এই যে অনেকেই প্যাচ লাগায় যে এই পুরো প্রসেসটার নাম হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, কিন্তু এটার গায়ে যে এখানে যদি টাচ করে তাহলে বলবা যে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। এটা উপরের ভার্টিব্রার ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেটের সাথে আর্টিকুলেট করবে। আবার এটা নিচেও আরেকটা ফ্যাসেট আছে, সেটার নাম হলো ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেট, যেটা পরবর্তী ভার্টিব্রার সাথে জয়েন্ট ফর্মেশন করবে। আচ্ছা, পার্টস মোটামুটি এইটুকুই। এখান থেকে তোমাকে যেটা জিজ্ঞেস করবে, যেটা হচ্ছে পার্টস গুলো দেখাও, তারপর জয়েন্ট গুলো জিজ্ঞেস করবে যে তোমাকে তো অলরেডি বলাই হলো এখানে কি জয়েন্ট তৈরি করবে।
কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট, সেটা হচ্ছে প্লেন টাইপ। এখানে কোস্টো ট্রান্সভার্স, হ্যাঁ ওই যে টিউবারকল অফ দা রিবস এর সাথে জয়েন্ট তৈরি করবে, সেটা তো বলাই হলো। আর এটা ওইভাবে ধরে না, এই যে একটা গোল জিনিস আছে ভার্টিব্রাল ফোরামেন বলে, পুরো কন্টেন্ট জিজ্ঞেস করে, হসপিটাল দেয়। আর হচ্ছে এই তো মোটামুটি এইটুকু পারলেই হয়। আর ভালো পারলে তখন অনেক কিছু জিজ্ঞেস করতে পারে, এই বডির অরিজিন টরিজিন, ওগুলো দরকার নেই আপাতত। আচ্ছা, তো আমরা এরপরে প্রসিড করি। আচ্ছা, জয়েন্ট গুলো যে এখানে দেখানো হয়েছে, দেখো চমৎকার ভাবে আলাদা করে দেখানো হয়েছে, বডিটা কালার করা হয়েছে। আর এই যে জয়েন্ট কিভাবে ফরমেশন করে, দেখো এই যে একটা এখানে একটু ফাঁকা আছে, এই যে এটা উপরের মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক লাগবে, উপরের সাথে উপরে ভার্টিব্রা লাগবে। আচ্ছা, এটা হচ্ছে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট, কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট। এখানে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট থাকে, যারা ভালো পড়ো তাদের জন্য। আচ্ছা, এখানে আলাদা করে আবার জয়েন্ট গুলো দেখা হচ্ছে, কারণ তোমার পরীক্ষাটাই দেখবা যে ভার্টিব্রাতেই তোমার 12-10 মার্কস হয়ে গেছে, দেখবা যে খুব বেশি লাগে নাই। কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট এগুলো প্রত্যেকটা জানতে হবে। কোস্টো ট্রান্সভার্স অনেকবার বলেছি, ইন্টারভার্টিব্রাল জয়েন্ট, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একজন একটু বলো। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা এবার স্টারনাম সম্পর্কে একটু একটু জানি। এটা হচ্ছে স্টারনাম, এটার হচ্ছে বডি আছে, এই যে বডি এটাকে বলে, হ্যাঁ এটাকে আমরা সোর্ড বলি, মানে ছুরি আর কি, ছুরির মতো কিছুটা দেখতে। আর এটা হচ্ছে আমরা কোয়াড্রিল্যাটারাল যে ম্যানোব্রিয়াম বলি, এটা হচ্ছে চারটা সারফেস থাকে, চারটা বর্ডার থাকে, দুটো সারফেস থাকে, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, আর চারটা সুপিরিয়র ইনফেরিয়র, টু ল্যাটারাল বর্ডার। এখানে হচ্ছে আমাদের ফার্স্ট রিব লাগে, এখানে সেকেন্ড রিব লাগে। এই জয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এই জয়েন্টটা রেসপিরেশনে খুব ইম্পর্টেন্ট ভূমিকা রাখে, এবং এটা আমাদের অ্যানাটমি তো স্যাররা খুব ধরে, এটার ইম্পর্টেন্স ধরে। আর এখানে হচ্ছে রিবস আর্টিকুলেট করে। আর এটা হচ্ছে জিফাস স্টারনাম, এগুলো মোটামুটি তোমরা সবাই জানো পার্টস গুলা, তাও যেন বলতে পারো তোমরা অ্যানাটমিক্যাল পজিশনে এটা খুব ভালো করে, এটা সবাই মোটামুটি ভালোই পারে। দেখি যে আমরা বলি যে কনকেভ কনভেক্স বডি লাইস অ্যান্টেরিয়রলি, তারপরে আমরা বলি দা লোয়ার এন্ড স্টেপারিং, আপার এন্ড কোয়াড্রিল্যাটারাল, এই কথাগুলো বলতে হবে। তুমি যদি বলো যে বডি লাইস অ্যান্টেরিয়রলি, এটা কোনো ভ্যালুই হইলো না। তুমি যদি কারণ আমি এটাকে উল্টায়ও দিতে পারি, উল্টায় আমি এটার এই বডি বানাইলাম, এই ট্যাপারিং এন্ডটাকে উপরে দিয়ে দিলাম, আমি বললাম যে লোয়ার এন্ড লাইস ইনফেরিয়রলি, লোয়ার এন্ড তো ইনফেরিয়রলি থাকবে, কিন্তু সেটা ডেসক্রিপশন তুমি যতক্ষণ পর্যন্ত না দিবে সেটা অ্যানাটমিক্যাল পজিশন হবে না। অ্যানাটমিক্যাল পজিশন এখন অত বেশি ধরে না, তাও এটা ইমপ্রেশন না পারলে ইমপ্রেশন খারাপ হয়। ওকে, আচ্ছা, তো এখানে, আচ্ছা এখানে আর কিছুই তেমন নাই। এখানে হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই জায়গায় একটা বোনস আর্টিকুলেট করে, কেউ কি নাম বলতে পারবা? আমি একটু আগে বলেছি ক্ল্যাভিকল, টাইপ কি বলতে পারবে? একজন বলো, মেমোনায় প্রসিড করতে পারি। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। মেনশন দ্য ইম্পর্টেন্স অফ স্টার্টাল অ্যাঙ্কেট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জয়েন্ট বডির, হ্যাঁ, কারণ এটার অনেক ইম্পর্টেন্স। আসলে আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এটা রিপ কাউন্টিং এ হেল্প করে। এই যে দেখো এই জায়গাটা তোমরা যারা আছো নিজের বডির গায়ে নিজে হাত দিয়ে দেখতে পারো যে এখানে একটা ট্রান্সভার্স একটা রিস্ট থাকে, যেটাকে আমরা স্টার্টাল অ্যাঙ্গেল বলি। এখান থেকে কিন্তু ওই যে দেখবা অ্যানাটমি কেন এত বেশি দরকার। এই যে আমরা এখন মেডিসিনে বা যে কোনো সার্জারি করি না, এই যে আমরা রিপ কাউন্টিং করি, দেখবা যে আমরা ভিসেরা, দেখবা যে কারো কোলিসিস্টাইটিস হইছে বা যে কোনো হার্টে আমরা অ্যাপেক্স করতেছি, সবকিছুতেই কিন্তু আমরা এই রিপ কাউন্টিং করি, এই স্টার্টাল অ্যাঙ্গেল দেখি। এটাই হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক। কাজেই তোমার অ্যানাটমি লাগবে, সারা জীবন লাগবে, তুমি যাই পড়ো, তুমি যদি সার্জন হও লাগবে, মেডিসিনে পড়ো লাগবে, অ্যানাটমি না পেলে, আমি গত ক্লাসেও বলছিলাম যে আমার পরিচিত এক ভাই, ওনাকে 3 বার ফেল করাইছে অ্যানাটমি না জানার জন্য, জাস্ট অ্যানাটমি না জানার জন্য। কাজেই তুমি যদি সার্জন হও, অ্যানাটমি তো বেশি বেশি লাগবে, যে কোনো জায়গায় অ্যানাটমি লাগবেই, এই কারণে প্রথম ফার্স্ট ইয়ারে এটা পড়ানো হয়। আচ্ছা, ঠিক আছে, এই যে দেখো এটা হচ্ছে ট্রান্সভার্স রিজ। আচ্ছা, এটার ইম্পর্টেন্স গুলো একটু জেনে ফেলি। তোমাকে চট করে বলতে হবে প্রথম কথাটা, যেটা সব স্যাররা শুনতে চায়, সেটা হচ্ছে রিপ কাউন্টিং, এটা বলতেই হবে। হ্যাঁ, তুমি তারপরে বললা যে এটা সুপিরিয়র মেডিস্টেরিয়াম ইনফেরিয়র মেডিস্টেরিয়ামকে ভাগ করে, তারপরে থোরাসিক ডাক্ট এখান থেকে লেফট টার্ন করে, তারপরে এটা হচ্ছে পেরিকার্ডিয়ামের বর্ডার। আর একটা কথা যেটা সিরিয়াল বলা, সেটা হচ্ছে বাইফার্কেশন অফ ট্রাকিয়া। এটাও আবার মিউট হয়ে গেছি আমি, আচ্ছা ওর মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, তো এখানে যে কথাগুলো সেগুলো আমি লেখার চেষ্টা করছি। তারপরে আরো যে কথাটা পড়ে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা এখানে শেষ হয়, আমি একটু পরে ছবি দেখাবো, তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আর্চ অফ অ্যাওর্টা এখানে শুরু হয়, আর্চ অফ অ্যাওর্টা এখানে শেষ হয়। দেখো একটা জিনিস মনে রাখলেই যে বুঝে পড়ে, তার কিন্তু এটা মনে রাখা খুব একটা কঠিন না। আর্চ অফ অ্যাওর্টা ওইখানেই তো থাকে জিনিসটা, শুরু হবে শেষ হবে, অ্যাসেন্ডিং অ্যাওর্টা এখানে শেষ হবে, তারপরে হচ্ছে বাইফার্কেশন একই সাথেই তো থাকে, ছবি দেখলে আরো বেশি ক্লিয়ার হয়। আচ্ছা, এখানে হচ্ছে রিবস,
রিপসের যে জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা রিপস ধরতে সবচেয়ে বেশি ভুল করো, আমি খেয়াল করেছি। রিপসটা ধরাটা খুব ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড আমরা বলি, আসলে এই জিনিসটা থাকে না তো বডিতে, শুধু এইটুকু থাকে অ্যান্টেরিয়র এন্ড, এটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড। এই যে আমরা বলি যে অ্যান্টেরিয়র এন্ড লাইস বা অ্যান্টেরিয়র এন্ড আমরা এটা বলি হচ্ছে কনকেভ ফ্যাসেট, anterior end having concave facet lies anteriorly and distal to midline then the posterior end। সহজ কথায় বলতে posterior endটা হচ্ছে একটু close to the midline থাকবে, যেহেতু এটা ভার্টিব্রার সাথে জয়েন্ট করে, এবং anterior endটা একটু ল্যাটারালি থাকে। এই কথাটা মেনশন করতে হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে inferior aspect of inner surface has a groove। এই কথাটাই হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনের মেইন কথা। হ্যাঁ, তুমি বলবা অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র এন্ড বলবা, কার্ভ বলবা, তারপরে শার্প এন্ড ইনফেরিয়র বর্ডার বলবা, ঠিক আছে, সুপিরিয়র বর্ডার ইজ স্মুথ এন্ড থিক, এগুলা বললা, ইনফেরিয়র বর্ডার ইজ শার্প, এই কথাগুলো বলবা। কিন্তু মেইন কথা হচ্ছে আমি কি বললাম, যতক্ষণ পর্যন্ত তুমি কোস্টাল গ্রুপের কথা না বলবা ততক্ষণ পর্যন্ত এটা অ্যানাটমিক্যাল পজিশন কমপ্লিট হবে না। আচ্ছা, তাহলে তুমি এটা ধরাটা ইম্পর্টেন্ট। তুমি যখন, আমি কি কথা বললাম, অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে এমন একটা পজিশন যেটা দিয়ে তোমার আসলে ধরতেও তোমার সুবিধা হবে, তুমি ইজিলিও ধরতে পারবা। এই যে দেখো, তুমি যখন এই যে পোস্টেরিয়র এন্ড গ্রুপ, কোস্টাল গ্রুপটা নিচে দিবা, পোস্টেরিয়র এন্ডটা পোস্টেরিয়র দিবা, যে তোমার আলটিমেটলি তোমার রাইট লেফট কখনো তুমি লেফটে ধরতে পারবা না। দেখবা যে তাহলে এই সূত্রগুলো মিলে না। যে তুমি রিপের হেড যেটা, মানে এই যে দেখো, আমি যদি একটু বলি যে এটা হচ্ছে ক্রেস্ট, এটা হচ্ছে সুপিরিয়র প্যাসেজ, যে বলছিলাম এটা হচ্ছে সুপিরিয়র ভার্টিব্রার সাথে জয়েন্ট তৈরি করবে, এটা হচ্ছে ইনফেরিয়র ভার্টিব্রার সাথে জয়েন্ট করবে। আর এই যে ক্রেস্ট বরাবর হেডের, এই ক্রেস্ট বরাবর থাকবে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। আর এই যে দেখো নেক, সরি এখানে আরো ভালো করে দেখানো হয়েছে, এই নেকটা হচ্ছে যে এই যে দেখো পোস্টেরিয়র সারফেস, ওইটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, ওটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এই যে দেখো টিউবারকল, ঠিক আছে। আর এটা হচ্ছে দেখো একটা যে সহজ, হ্যাঁ, যে এটা হচ্ছে ইন্টারনাল সারফেস, এটা হচ্ছে ইন্টারনাল বা ইনার সারফেস, এটা হচ্ছে আউটার সারফেস, ঠিক আছে। মনে রাখবা, যেটা তুমি এক আঙ্গুল দিয়ে টাচ করতেছো, সবার সামনে যদি থাকো বই থাকে অথবা টেবিল থাকে, দেখবা যে যদি দেখো যে একটা বড় একটা জায়গা, সেটা তুমি হাত রাখতে পারছো, সেটা হচ্ছে সারফেস। আর যদি একটা শার্প জায়গা, যেমন টেবিলের কর্নার গুলা, এগুলোকে বর্ডার বলে। যেমন এখানে দেখো সুপিরিয়র, অনেকেই প্যাচ লাগায় যে আউটার বর্ডার না আউটার সারফেস। হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে কি হবে, একটু বেশি জায়গাতে আউটার সারফেস, ইনার সারফেস, সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার। ওকে, তাইলে রিপস হচ্ছে তোমাকে প্রথমে ধরে অ্যানাটমিক্যাল পজিশন বলবা। আচ্ছা আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাইলে মোটামুটি এই যে এখানে দেখো লেখা আছে যে টিপিক্যাল কোনগুলো, ফার্স্ট টু এন্ড লাস্ট থ্রি হচ্ছে অ্যাটিপিক্যাল। আচ্ছা, মোটামুটি শ্যাফট হচ্ছে দুইটা এন্ড থাকে, অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র এন্ড, আউটার সারফেস ইনার সারফেস, আর সুপিরিয়র বর্ডার ইনফেরিয়র বর্ডারটা শার্প। এগুলো তোমরা ওইটা ধরলে ভালো বুঝবে, এগুলো মোটামুটি সবাই জানে। আচ্ছা, এখানে একটা পড়া আছে, এটা হচ্ছে, আচ্ছা এটা তো মোটামুটি বলছি যে সুপিরিয়র আর্টিকুলেট উইথ দ্য ইনফেরিয়র কোস্টাল ফ্যাসেট অফ দ্য বডি অফ দ্য ভার্টিব্রা অ্যাবাভ। মানে সহজ কথা আমি যদি বলি, এতক্ষণ পর্যন্ত যেটা বললাম যে প্রত্যেকটা রিব দুটো করে ভার্টিব্রার সাথে জয়েন্ট তৈরি করে, এই কথাটা যেন ভুল না হয়। আমি কিন্তু এই কথাটা অনেকবার বলেছি, কারণ অনেকেই করে কি যে জয়েন্ট, যখন তোমার সামনে বোনস গুলো থাকে, তোমাকে বলে যে বাবা একটু জয়েন্ট তৈরি করে দেখাও তো আমাকে, তখন এই জিনিসটা ভুল হয়ে যায়। এই জিনিসটা যেন ভুল না হয়। আচ্ছা, এখানে একই জিনিস আবারও দেখানো হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এটা অস্পিতে প্রচুর থাকে, যে কোস্টাল গ্রুপের কন্টেন্ট। এই যে দেখো, তোমাদের সামনে যাদের বোনস আছে, যদি না থাকে তাও ছবিটা খেয়াল করো, হ্যাঁ, এটা কিন্তু টুইস্টেড কার্ভ। এই কথাগুলো অনেকে বলে যে দ্য রিবস ইজ টুইস্টেড কার্ভ, এইগুলো না আসলে অ্যানাটমিক্যাল পয়েন্টে বলার মতো না। অ্যানাটমিক্যাল পয়েন্ট হচ্ছে পোস্টেরিয়র এন্ডের কথা, অ্যান্টেরিয়র এন্ডের কথা, তারপর হচ্ছে কোস্টাল গ্রুপের কথা, এগুলোই হচ্ছে মেইন কথা। আচ্ছা, এখানে যে জিনিসটা আমি, হ্যাঁ হ্যাঁ বলো। কোস্টাল গ্রুপ নিয়ে কি বলবো, এটা একটু আবার বলবেন? কোস্টাল গ্রুপ হচ্ছে ইনার, ইনফেরিয়র অ্যাসপেক্ট, অত কিছু বলার দরকার নাই, যে ইনার সারফেস কন্টেইনস কোস্টাল গ্রুপ, এটুকু বললে ভালো। কিন্তু যারা সুন্দর করে বলতে চাও, একটা ভাষা মাধুর্য, কারণ তোমার বলার উপরে ডিপেন্ড করে তোমার স্মার্টনেস, সেখানে তুমি বলবা যে ইনফেরিয়র অ্যাসপেক্ট অফ ইনার সারফেস কন্টেইনস এ গ্রুপ, কোস্টাল গ্রুপ। হ্যাঁ, কন্টেইনস কোস্টাল গ্রুপ অথবা কন্টেইনস এ গ্রুপ, তুমি যখন বলবা তখনই স্যার তোমার মুখ থেকে প্রশ্ন কেড়ে নেবে। আচ্ছা, এখানে কি থাকে বলো তো? তখন তুমি মনে রাখবা ভ্যান দিয়ে, যে ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ। যখন ওই যে আমরা ইন্টারকোস্টাল স্পেসে ড্রেন করি, দেখবা যে অনেকে লাংসে পানি জমে, যেটাকে আমরা প্লুরাল এফিউশন বলি, তখন আমরা সুপিরিয়র বর্ডার বরাবর যাই, ইনফেরিয়র বর্ডার বরাবর যাই না। কেন জানো বলো তো?
ইনজুরি না হয় ভেরি গুড টু অ্যাভয়েড দ্য ইনজুরি। এই যে এখানে ভেসেল থাকে, এখানে নার্ভ থাকে, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নার্ভ, কারণ এই নার্ভটা যদি অকেজো হয়ে যায় তাহলে আমি ইন্টারকস্টাল মাসেল কাজ করবে না, তাহলে আমি রেসপিরেশন নিতে পারবো না। হ্যাঁ, কি যেন কথা বলছে, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ আপু একটু বলো। হ্যাঁ হ্যাঁ, কথাগুলো কেটে কেটে যাচ্ছে আপনার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও তাই না? অ্যানসার বলছে কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য আসতে লেট হইছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে সেই কথাগুলোই বলা হয়েছে, আমরা একটু প্রসিড করি। আচ্ছা, এখানে দেখো ইন্টারভার্টিব্রাল ডিস্ক, হ্যাঁ এটার আমি গত ক্লাসেও বলেছিলাম যারা ক্লাস করেছিলে। আচ্ছা এখানে দেখো যে জিনিসটা সেটা হচ্ছে, এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটা দুটো পার্ট থাকে। এটা যারা ভালো পারবে তাদের জিজ্ঞেস করে যে অ্যানুলাস ফাইব্রোসাস, যে আউটার যে পার্টটা এটা হচ্ছে ফাইব্রোকার্টিলেজ, এটা হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস, আর মাঝখানে যে অংশটা জেলাটিনাস একটা ম্যাটেরিয়াল থাকে, এটাকে বলি আমরা নিউক্লিয়াস পালপোসাস। এইটুকু পারলে, নাম দুটো অনেক সময় ভালো পারলে জিজ্ঞেস করে। আর যারা অনার্স পেতে চাও তারা এই যে নটোকর্ডের কথাটা পড়ে রাখবে। এই যে আমাদের বডিতে অল্প কিছু কথা কেটে কেটে আসছে। না ভাইয়া ক্লিয়ার ঠিকই আছে। ওর মনে হয় নেটওয়ার্কটা খারাপ। আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, বাট ওর মেবি নেট প্রবলেম হতে পারে, হতে পারে। সেট বক্সটা দিলে ভালো হয়, মাঝে মাঝে কথা হচ্ছে। হ্যাঁ উৎপল কুমার ভাইয়া আছে তো, ভাইয়া একটু চ্যাট বক্স স্টপ ভাইয়াকে করতে বলেন। রিকোয়েস্ট একটু চ্যাট বক্স ডিসেবল করে দিন প্লিজ। জি ভাইয়া, তো আননেসেসারি ওকে আমি দেখছি। যেহেতু আনমিউট করা আছে ভাইয়া, চ্যাট বক্সটা ডিসেবল করে অনেক বেশি মানে কি ভাইয়া, বলবো, irritate এখানে করতেছে। ভাইয়া, জুনিয়র বেশি কথা বলতেছে। না ভাই টেক্সট এক্সপ্লোশন ভাই স্লাইডগুলো দেখা যাচ্ছে না। বেশি আননেসেসারি কথা বলছে। কি বলতেছে ওরা? ভাইয়া জুনিয়র ভাইয়া, তো unnecessary কথা তো বলা উচিত না। আমাদেরও সময়ের দাম আছে, আপনারও সময়ের দাম আছে। হয় কেন বিভিন্ন ধরনের কথা বলে জুনিয়ররা সবাই মিলে ডিস্টার্ব করছে। আচ্ছা আমরা ওইদিকে না যাই, যাদের উপকার হবে আমরা তার মাঝখানেই যাচ্ছি। তো সেটা হচ্ছে আমরা প্রসিড করি। ওরা আসলে কি বলতে চায়, ওরা কি কথা শুনতে চায় না, শুনতে পাচ্ছে না নাকি? অ্যাকচুয়ালি বুঝতে পারে না মানে করার জন্যই আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা ডিস্টার্ব করতে এরকম তোমাদের আমাদের লাইফে প্রচুর মানুষ থাকে, এদেরকে অ্যাভয়েড করে চলতে হয়। আমাদের কাজ আমরা সার্ভ করে যাব, দিন শেষে আমার পারপাসটাই আমার পারপাস। আচ্ছা ঠিক আছে। তো আমরা যখন বলি এই যে দেখো, এটা তোমাদের মজা দেওয়ার জন্য, পুরো সিলেবাস মাত্র 2 মাসে শেষ করবে জেনেসিস, তখন আমরা জেনেসিসে ক্লাস করার জন্য আসি। আচ্ছা, তো এখন যে জিনিসটা সেটা হচ্ছে থোরাসিক ইনলেট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে থেকে যে জিনিসটা আমরা বলি সেটা হচ্ছে নেক থেকে যে স্ট্রাকচার গুলো আমাদের থোরাক্সে যায়, অথবা থোরাক্স থেকে কিছু স্ট্রাকচার নেক পাঁচটা অ্যান্সার করতে হয়। তোমরা যারা ভালো করতে চাও তারা সব সময় মাথায় রাখবে যেন এই কোশ্চেনগুলো যেন তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারো। কোশ্চেন সব রেডি করে রাখবা। যেমন প্রতি 1 বছর পর পরই আসে ড্রয়ান লেভেল দা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, একটু পরেই আসবো। তো সেই জিনিসগুলো তোমরা খুব দেখে অনেকে অনেক বাজে ছবি আঁকে, তো ওই রকম ছবি আঁকা যাবে না, খুব চমৎকার ভাবে প্র্যাকটিস করে রাখবা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। তারপর কিছু একদম পেইড কোশ্চেন থাকে, সেগুলো পড়বা। এই থোরাসিক ইনলেট তার মধ্যে একটা, এটাও প্রায় 1-2 বছর পর পরই আসে। এটার কন্টেন্ট হচ্ছে এই যে দেখো, আমরা ছবির মধ্যে দেখানোর চেষ্টা করছি, এই যে জিনিসটা বুঝতে তো পারতেছো, এইটা হচ্ছে থোরাসিক ইনলেট, ঠিক আছে? এই যে থোরাসিক ইনলেট, এটার অনেকে কর্নাল সেকশনও আঁকে। তো আমরা এই জিনিসটার বাউন্ডারি এখানে সবসময় পরীক্ষার সময় চেষ্টা করবা যে যেগুলাতে বাউন্ডারি এন্ড কন্টেন্ট আছে সেই কোশ্চেনগুলো অ্যানসার করতে চেষ্টা করবা, কারণ এগুলাতে হয় কি, এগুলাতে ইজিলি মার্কস পাওয়া যায়। মানে ফিগারটা আরেকবার একটু দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠিক আছে। এই যে দেখো কি কি নামতেছে দেখো, এই যে ইসোফেগাস, এটা হচ্ছে ট্রাকিয়া, এটা হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন, হ্যাঁ এটা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি। অ্যাকচুয়ালি এই যে সাবক্লেভিন আর্টারি, এই দুটো মিলে যায়, তারপরে এই যে দেখো দুটো ভেইন, সাবক্লেভিন ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন, এটা মিলে তৈরি হয়। তারপরে এই যে দেখো কিছু মাসেল নামে আমরা জানি, স্টানো হাইওয়েড, স্টানো থাইরয়েড, ওগুলো থাকে। তারপরে ইসোফেগাস নামে, ট্রাকিয়া নামে, হ্যাঁ এভাবে তোমরা ভাগ ভাগ তোমাদের নোট বইগুলোতে দেখবা যে খুব চমৎকার ভাবে লেখা আছে। আমি এগুলার লিংকটি করলে দেখবা যে আমি আর
প্রফটা শেষ করতে পারবো, ক্র্যাশ প্রোগ্রামটা চ্যালেঞ্জ প্রোগ্রামটা শেষ করতে পারছি না। তো ভাগ ভাগ করে দেখবা যে ভিসেরা লেখা আছে, নার্ভস লেখা আছে, দেখবা যে ল্যাটারাল রিকারেন্ট রেঞ্জিয়াল নার্ভ, এভাবে করে সবগুলো নার্ভ লেখা আছে, মাসেলগুলো ওগুলো একটু মুখস্থ করে নিবে। এবং বাউন্ডারি দেখো খুব সহজ, তুমি যখন বাউন্ডারি লিখছো আরআই পেয়ে যাচ্ছ, কন্টেন্ট লিখছো আরআই পেয়ে যাচ্ছ, এভাবে করে মার্কস তোমার ভাগ ভাগ করা। কাজেই intercostal space এর boundary content, the space between two rib it's called intercostal space। কত সহজ কথা, intercostal space কি? the space bound between two ribs, এটা বাউন্ডারি কন্টেন্ট আছে। তো বাউন্ডারি কি হবে, একদম বাংলা কথাই বোঝা যায় যে উপরের রিবের লোয়ার বর্ডার আর নিচের রিবের আপার বর্ডার, একদম বাংলা কথায় বললে, ঠিক আছে। আর মিডিয়ালি ভার্টিব্রা থাকবে, এই পাশে স্টারনাম থাকবে, বাউন্ডারি। আর কন্টেন্ট কি আমি একটু আগে এর আগেও বলেছি, মাসেলস, ভেসেলস, নার্ভ। এখন মাসেলগুলোর নাম কি হবে? ইন্টারকোস্টাল স্পেসে আছে, তাহলে কি হবে? ইন্টারকোস্টাল মাসেলের নাম কি হবে? ইন্টারকোস্টাল দেখবে যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল সবার বাইরে যেটা থাকে, তারপরে থাকে ইন্টারনাল ইন্টারকোস্টাল, তারপরে হচ্ছে ইনার মোস্ট ইন্টারকোস্টাল, ঠিক আছে। তারপরে থাকে এর মাঝখানে মাসেলগুলোর তো কিছু ব্লাড সাপ্লাই দরকার, তাই না, কিছু নার্ভ সাপ্লাই দরকার, সেগুলো এখানে থাকে। এই যে আমি লিখেছি দ্য স্পেস বিটুইন টু রিবস anteromedially। আচ্ছা, ল্যাটারাল বর্ডার অফ স্টারনাম, এই কথাটা অনেকবার বলা হয়েছে। আর কন্টেন্ট হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারনাল ইন্টারকোস্টাল, ইনারমোস্ট ইন্টারকোস্টাল। এগুলার নার্ভ সাপ্লাই কি? ইন্টারকোস্টাল নার্ভ। এইটা ড্রয়ার লেভেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, বেসেল কি থাকে? সবসময় মাথায় রাখবা যে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল স্পেস, তোমার বডির সামনে যে জায়গাটা, সেখানে দুটো করে আর্টারি থাকে। আর পোস্টেরিয়র ইন্টারকোস্টাল স্পেসে একটা করে আর্টারি থাকে, যেটা ডিসেন্ডিং থোরাসিক আউটার ব্রাঞ্চ। আর অ্যান্টেরিয়র গুলো, কেউ কি বলতে পারবে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি গুলো কার ব্রাঞ্চ? ইন্টারনাল থোরাসিক ইন্টারনাল থোরাসিক আর্টারি। মাশাআল্লাহ, তোমরা খুব ভালো পারো। ইন্টারনাল থোরাসিক আর্টারি আবার কার ব্রাঞ্চ, কেউ কি জানো? ক্লেভিয়ান আর্টারি। ভেরি গুড, তোমরা অসাধারণ পারো, থ্যাংক ইউ। আজকে একজনের রেজাল্ট দিল, বলতেছে যে ভাইয়া আপনার গত বছর ক্লাস করেছি, অনার্স পাইছি। তো আমার শুনে খুব ভালো লাগছে, ওকে আমি কনগ্রাচুলেশন জানাইলাম যে আসলেই মানে যখন স্টুডেন্টরা অনার্স পায়, তোমাদের মাঝখানে যারা পরীক্ষা দিবে অনেক ভালো করবে, অনেক প্লেস টেস্ট করবে ইনশাআল্লাহ। এই যে অনেক, ওই মেয়েটা যে আজকে অনার্স পাইলো রেজাল্টে, তো সে আমার ক্লাসে মানে এত অ্যানসার দিত, আমি অবাক হয়ে যেতাম কিভাবে পারে। তোমরাও খুব চমৎকার অ্যানসার দিলে, কিন্তু আমি তো তোমার লেভেলে কিন্তু আমি এই কথাটা জানতাম না, যদিও আমি অনার্স পাইছি, কিন্তু আমি তোমার লেভেলে কিন্তু এই কথাটা জানতাম না। ওকে নেমোনিক, আমি এটা বলেছি যে এটা দেখো, ছবিটা দেখো, এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, এটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল। তোমরা অনেক সময় এটা ডিরেকশনটা জিজ্ঞেস করে, তোমরা একটু তোমাদের বইয়ে ছবি দেখবা পকেটে হাত দেওয়ার মতো। আচ্ছা, এটা হচ্ছে ইনার মোস্ট ইন্টারকোস্টাল। একটা জিনিস মাথায় রাখবা, এই যে আমরা বলেছিলাম যে কোস্টাল গ্রুপে হচ্ছে এই যে ভ্যান থাকে, আমি বললাম যে ভেইন, আর্টারি, নার্ভ, এই তিনটা থাকে সিএস, তাই না। আমরা এদিক দিয়ে হচ্ছে ড্রেন করি না, কারণ হচ্ছে এদিকে ইনজুরি থাকে, এই জন্য আমরা সুপিরিয়র বর্ডার দিয়ে সাধারণত যদি এই প্লুরাল স্পেস আসতে হয়, আমরা সুপিরিয়র বর্ডার বরাবর আসি। তো আমার কথা হচ্ছে দেখো, এই দুটো মাসেল মানে কোন দুটো মাসেলের মাঝখানে এই ইয়াটা থাকে, দেখো ভ্যান থাকে, এটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল আর ইনার মোস্ট ইন্টারকোস্টাল। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবা, এটা তোমাদের যারা ভালো পারো অনেক সময় জিজ্ঞেস করে যে এই দুটো মাঝখানে থাকে। ওকে, ভ্যান দিয়ে আমরা মনে রাখি। আর এখানে হচ্ছে আমার যে ইন্টারকোস্টাল, তোমরা তো পারোই, দেখলাম যে ডিসেন্ডিং থোরাসিক আউটার, এই যে দেখো ব্রাঞ্চ আসতেছে, একটা করে আসতেছে, তাই না। এটার আবার দুইটা ভাগ হচ্ছে, কমিউনিকেটিং আর্টারি। অত কিছু দরকার নাই, তুমি শুধু এটা মাথায় রাখবা যে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি গুলো কার ব্রাঞ্চ, ইন্টারনাল থোরাসিক আর্টারি, মুখস্থর মতো, যে এটা আবার ফার্স্ট পার্ট অফ সাবক্লেভিয়ান আর্টারি ব্রাঞ্চ, ইন্টারনাল থোরাসিক আর্টারিটা। আর এই যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি গুলো ডিসেন্ডিং থোরাসিক আউটার ব্রাঞ্চ। এইটুকু জানলেই মোটামুটি শেষ। আচ্ছা, আরেকটা কথা, এই যে বললাম এই যে অ্যান্টেরিয়রলি দুইটা থাকে, পোস্টেরিয়রলি একটা থাকে। এগুলো হচ্ছে ট্রিকি কোশ্চেন, আমরা কিন্তু অনেক পড়া কিন্তু ইতিমধ্যে পড়ে ফেলছি। তোমরা ভাবতে পারো যে আমরা গল্প করছি, গল্পের মাঝখানে অনেক কিছু পড়ে ফেলছি। আচ্ছা, এখানে দেখো যে অ্যাজাইগাস পেন, এটা হচ্ছে তোমার রিটেনে প্রায় আসে যে পোস্টেরিয়র ওয়াল অফ থোরাসিক ওয়ালের ভেনাস ট্রেইনাস। দেখবা যে কোশ্চেন কালেকশন সেই 10-12টাই আছে, সেগুলাই থেকে 5-7টা কোশ্চেন আছে। কাজেই 10-12টা কোশ্চেন তোমরা এত এত কঠিন কঠিন জিনিস পড়ে মেডিকেলে চান্স পেয়েছো, মেডিকেলে পড়তেছো, তার ওই জিনিসগুলো পড়া আজ বলে এত মোটা মোটা বই, সেই 12 নাম্বার চ্যাপ্টার কত বড় ছিল, উদ্ভিদ শারীরতত্ত্ব, এত বড় বড় জিনিস তোমরা পড়ে আসছো। আর এই যে সহজ সহজ জিনিস, এগুলো পড়া কি তোমাদের, আমরা রেগুলারলি পড়ি না, 10 দিন পরে একটা পড়া পড়ি, মাথায় জন্য হ্যাং হয়ে যায়। এই যে দেখো কত চমৎকার ভাবে ছবিটা যে একবার দেখছে, সে আর এই জীবনে ভেনাস ট্রেইনাসটা ভুলবে না। এই যে দেখো দুটো ব্রাকিওসেফালিক ভেইন মিলে, দেখো এই যে এখানে কি আসছে, এই যে আর্চ অফ অ্যাজাইগাস পেন, আমরা এই অ্যাঙ্গেলটা হয়, আমরা বলি এক্সটার্নাল অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ লুইস বরাবর এই যে টার্নটা নেয়, ঠিক আছে। দেখো এখানে একটু ডান পাশে আর বাম পাশে একটু ব্যতিক্রম আছে, দেখো এক নাম্বারটা একটু আলাদা করেই ওরা ব্রাকিওসেফালিক ভেইনে ট্রেন করে। 2, 3, 4 এই
2 3 4 মিলে সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন হয়ে তারপরে অ্যাজাইগাস ভেইন রাইট এর ক্ষেত্রে। আর লেফট এর ক্ষেত্রে কি যেন শব্দ করছে। আচ্ছা এখানে দেখো এই পাশে হচ্ছে অ্যাক্সেসরি হেমি অ্যাজাইগাস ভেইন। একটা জিনিস মাথায় রাখবা, হেমি অ্যাজাইগাস ভেইন হচ্ছে নিচেরটা আর অ্যাক্সেসরি হেমি অ্যাজাইগাস ভেইন হচ্ছে উপরেরটা। আমি একবার আমার কার্ডে এই জিনিসটা উল্টা মার্কিং করে আসছিলাম যে হেমি অ্যাজাইগাস ভেইন আমি এখানে লিখে আসছিলাম আর একটাই থাকে এই কারণে। আচ্ছা এখানে ইন্টারকোস্টাল নার্ভস আর অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাই অফ thoracic spinal nerve, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাকে প্রায় জিজ্ঞেস করবে যে ইন্টারকোস্টাল নার্ভ কি জিনিস, তোমাকে জিজ্ঞেস করবে, তুমি বলবা এই যে সেম কথাটা বলবা ইন্টারকোস্টাল নার্ভস আর অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাই অফ thoracic spine। অনেক কঠিন একটা কথা বললাম না? এখন আমরা একটু ছবিটা দেখলে আমাদের জিনিসটা সোজা হয়ে যাবে। তোমাদের আমি গত ক্লাসেও মোটামুটি বলেছিলাম যে একটা জিনিস দেখো যে স্পাইনাল কর্ড থেকে দুটো রুট আসে। দেখো দুটো রুট এসে এখানে ট্রাঙ্ক তৈরি করে। কথাগুলো খেয়াল করবা, দুটো রুট কিন্তু রুট এসে ট্রাঙ্ক তৈরি করে। আর এগুলো হচ্ছে র্যামাস, পোস্টেরিয়র র্যামাস, অ্যান্টেরিয়র র্যামাস। অ্যান্টেরিয়র র্যামাসটাকেই আমরা থোরাক্সের ক্ষেত্রে ইন্টারকোস্টাল নার্ভ বলি। মনে রাখবা এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে বডির সব জায়গায় অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাই যেটা আছে, মানে এই অ্যান্টেরিয়র র্যামাসটা কি তৈরি করে? প্লেক্সাস তৈরি করে। এক্সেপ্ট থোরাক্স যেখানে এটার নাম হয়ে যায়, প্রত্যেকটা স্পেস আলাদা আলাদা থাকে, সেটার নাম ইন্টারকোস্টাল নার্ভ। তো কাজে এই জিনিসটা সবাই খুব ভালোভাবে খেয়াল করবা। দেখবা যে ব্রাকাই মানে থোরাসিক কি বলে আপার সার্ভিক্যাল এবং আপার থোরাসিক রিজনে এটা ব্রাকিয়াল প্লেক্সাস, তারপরে দেখবা স্যাক্রাল প্লেক্সাস, লাম্বার প্লেক্সাস, কক্সিজিয়াল প্লেক্সাস, সব জায়গায় প্লেক্সাস তৈরি করছে। কিন্তু থোরাক্স এটার নাম হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ, অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাই। এই যে এইটুকু হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ। তোমরা ড্রয়েন লেভেল আসলে পুরোটাই আঁকবে, এটা প্রায় ইনভেরিয়েবলি আসে। ছবিটা শিখে ফেলবা, খুবই চমৎকার ছবি। এই যে দেখো একটা জিনিস খেয়াল করবা যে ডরসাল রুটে সবসময় একটা গ্যাংলিয়া থাকে। এখানে আমি সবসময় বলি যে সিউডো ইউনিপোলার টাইপের, এখানে সিউডো ইউনিপোলার টাইপের নিউরন থাকে। এটা হচ্ছে সেন্সরি নিউরন। অত কিছু জানার দরকার নেই, কিন্তু যেটা অবশ্যই জানতে হবে, সবাই খুব ভালোভাবে খেয়াল করো, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। এটা কি বললাম? ডরসাল রেমাস। এটা হচ্ছে ভেন্ট্রাল রেমাস। আচ্ছা ডরসাল রেমাস তো সেন্সরি বললাম, ভেন্ট্রাল রেমাস কি? মোটর। তাইলে বলো তো ট্রাঙ্ক কি হবে? ট্রাঙ্ক মিক্সড। ভেরি গুড। তার মানে ডরসাল রেমাস কি হবে? মিক্সড। ভেন্ট্রাল রেমাস হবে মিক্সড। এই জিনিসটা যেন ভুল না হয়। হঠাৎ করে পাজল করার জন্য টিচাররা জিজ্ঞেস করে যে আচ্ছা বলো তো এই যে এই কি বলে ইন্টারকোস্টাল নার্ভ কি মিক্সড নার্ভ নাকি সেন্সরি নার্ভ না মোটর নার্ভ? তোমরা তখন প্যাচে দাও এই জিনিসটা। তার মানে আমি থোরাসিক ওয়াল থেকে কি কোশ্চেন বললাম দেখো, ইন্টারকোস্টাল স্পেসের বাউন্ডারি কন্টেন্ট বললাম, তারপরে হচ্ছে থোরাসিক ইনলেটের বাউন্ডারি কন্টেন্ট বললাম, টিপিক্যাল থোরাসিক নার্ভের এটার কোর্স, তারপরে ফরমেশন, তারপরে কমিউনিকেশন, তারপরে ফাংশন, তারপরে ড্রয়েন লেভেল। এইগুলা তো এই তিনটা কোশ্চেন থেকে মোটামুটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা কোশ্চেন সবসময়, দুইটা কোশ্চেন, তিনটা কোশ্চেন অনেক সময় পাইতে পারো, দুইটা কোশ্চেন তো থাকেই, একটা কোশ্চেন অবশ্যই থাকবে। কাজেই দেখো কত সোজা, তাই না? এখন লাংস থেকে পড়বো আর দুই একটা কোশ্চেন, তো দেখবে যে রিটেন একটা কোশ্চেন চলে আসছে, আবার হার্ট থেকে একটা পড়বো, শেষ আমার থোরাক্স পড়া। কত ইজি জিনিসটা। তো আমরা আপনি ওই যে থোরাসিক ওয়ালের জন্য যে রিটেন কোশ্চেনগুলো দেখিয়েছিলেন সেটা কি আরেকবার একটু দেখানো যাবে কয়েক সেকেন্ড? আমি এটা ক্লাসের শেষে দেখাই ভাইয়া, কারণ এখন আমার তো অনেক বড় ক্লাস, আমরা এখন শেষ করতে পারবো না না হয়। আর একদিনে থোরাক্স শেষ করা আসলে খুব কঠিন, কিন্তু তোমাদের পরীক্ষা এইভাবে ঢাকা ইউনিভার্সিটি বা সব ইউনিভার্সিটি নিয়ে নিবে, আমাদের উপায় থাকবে। আমাদের পরীক্ষা আমরা কিন্তু পরীক্ষা দিয়ে আসছি, রেজাল্টও দিয়ে দিচ্ছে, কিভাবে যে কি হয় মানে এই আর কি। তো লাংস দেখো এই যে রিটেনে যেই কোশ্চেন গুলো থাকে, এই যে উপরের কোশ্চেনটা না, এইটা আমি বলি যে যারা কম পড়ো তারা এই একটা কোশ্চেন পড়বা, এই একটা কোশ্চেন আর হচ্ছে আরেকটা কোশ্চেন, এই যে মিডিয়াল সার্ভে, এই প্রথম দুইটা কোশ্চেন খুব ভালো করে পড়বা যারা কম করতে চাও। আর যারা একদম শতভাগ নিশ্চয়তা চাও তারা সবগুলা অল্প কয়েকটা কোশ্চেন। ব্লাড সাপ্লাই তো ব্রঙ্কিয়াল আর্টারি, পালমোনারি আর্টারি বুঝাই যায়, নার্ভ সাপ্লাই ভেগাস নার্ভে তো বুঝাই যায়, সিম্প্যাথেটিক থোরাসিক 1 to 10, ব্রঙ্কিয়াল ট্রি লাইনিং এটাও বলে দিব। কাজে এই প্রথম দুইটা কোশ্চেন হচ্ছে লাংস থেকে পড়া। আচ্ছা লাংসের ভিসেরাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখা গেছে যে 100টা কার্ড থাকলে 90টা কার্ডে আমাদের লাংস থাকে। আচ্ছা ভাইবা নিয়ে আলাদা সেশন হবে, তাও আমি থোরাক্সে যে ভিসেরা আছে লাংস আর হার্টই মেইনলি, এই দুটো নিয়ে একটু কথা বলি। লাংস হচ্ছে ধরাটা খুব ইম্পর্টেন্ট। আমি দেখো আমি একটু আগে বলেছি অ্যানাটমিক্যাল পজিশন, মানে বেশিরভাগ স্টুডেন্ট রাইট লাংটা লেফট মানে ধরতেই সমস্যা করে, আর অ্যানাটমিতে ধরাটাই হচ্ছে মেইন কথা। তুমি যদি ধরো না,
মানে ঠিকমতো অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে পারো, তোমার পাসটা কনফার্ম। কারণ বিএমডিসি এমন ভাবে কারিকুলাম এখন তৈরি করে দিছে, মানে টিচারদের হাতে টেবুলেশন শিট থাকে, ওটা দেখে দেখে স্যার ম্যাডামরা মার্ক বসায়। তো কাজেই তুমি যদি অ্যানাটমিক্যাল পজিশনে ধরো, তোমার মার্কসটা এমনি আলটিমেটলি পাশের দিকে যাবে আর কি, ফেল হবে না। তো আমি যেটা বলি যে কোনিক্যাল অ্যাপেক্স, তুমি যদি বলো অ্যাপেক্স লাইক সুপিরিয়রলি, কোনো কথা হবে না, তোমাকে কোনিক্যাল শব্দটা অ্যাড করতে হবে। তারপরে ব্লান্ট পোস্টেরিয়র বর্ডার লাইস পোস্টেরিয়রলি ক্লোজ টু মিডলাইন, এইটা দিয়েই আসলে আমরা লাংস ধরি। আমি নিজে পার্সোনালি আমরা অনেকেই আছে যারা ফিশার দেখে লাংস ধরতো, কিন্তু আসলে ফিশার দিয়ে লাংস আসলে ধরা যায় না। কারণ আমাদের কলেজেই একটা অ্যাটিপিক্যাল লাংস ছিল, যেটা রাইট লাং, কিন্তু ফিশার হচ্ছে একটা আর কি, মানে অবলিক ফিশারটা আছে, হরাইজন্টাল ফিশারটা নাই। কাজেই সবাই এটা ধরতে খুব, কাজেই তোমার সূত্র হওয়া উচিত এমন একটা জিনিস যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এখন যে জিনিসটা বলার কথা সেটা হচ্ছে দেখো, posterior border lies posteriorly close to midline, হ্যাঁ, posterior border এইটা হবে blunt, হ্যাঁ, এই কথাটা শব্দটা অ্যাড করবা, দেখবে যে যারা দেখছো একবার জীবনে লাংস তো তোমাদের দেখার কথা, তোমরা যেহেতু কিছুদিন সময় পাইছো, দেখবে যে anterior borderটা শার্প, ওইটা মিডিয়ালি ভাবে থাকে, হ্যাঁ, ওইটা লাইস anterior medially, এই তিনটা কথা বলবা, ঠিক আছে? লাংস ধরতে যেন ভুল না হয়। দেখবা যে নিচের সারফেসটা একটু গর্ত করা থাকে, যেটাকে আমরা ডায়াফ্রামেটিক সারফেস বলি। আচ্ছা, আর যেটা আমি বলতে চাই যে ভাইবার ক্ষেত্রে এক একটা ভিসেরা কন্টেইনস 12 মার্কস। দেখা গেছে যে তোমার ভাইবা শুরু হয়েছে, তোমার প্রথম ভিসেরে হচ্ছে লাংস, দেখা ওইখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন করছে, দেখা যায় এই ছেলে তো লাংস খুব ভালো পারছে, ম্যাডামরা ধরে নেয় বাকি ভিসেরা গুলোও ভালো পারবে, তো ওখান থেকে অল্প দুইটা করছে। কাজেই লাংস ভালো পারাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। লাংস হার্ট দিয়ে ভাইবা শুরু হয়, দেখা গেছে 90% ভাইবা লাংস হার্ট দিয়ে শুরু হয়। তো দেখা এই যে দেখো, সেটা বলতেছি যে এখানে তোমার ফিচার পারলে তুমি আরো 2 মার্কস পাবা, সারফেস বর্ডার পারলে আরো 2 মার্কস। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে না। মিউট হয়ে গেছে না? ক্লিয়ার আছে? ভাই শোনা যাচ্ছে ভাইয়া আচ্ছা, আমি না পাজেলড আসলে, কেউ বলতে শোনা যাচ্ছে, কেউ বলতে শোনা যাচ্ছে না। আচ্ছা, না শুনতে পাইলে অবশ্যই আমাকে বলবে, আমি বারবারই বলবো, তোমাদেরকে উপকৃত করাই আমার লক্ষ্য, ঠিক আছে? তো আমরা যেটা বলতে চাচ্ছি যে দেখো, ভাইবাতে লাংস পারাটা খুব ইম্পর্টেন্ট। যে এখানে দেখো পার্টস আছে, সারফেস বর্ডার, এটা আমি আসতেছি আর্টারি আর নার্ভ সাপ্লাই, এটা পারলে 2 মার্কস। দেখো মার্কস কিন্তু ভালো ভাগ করা, দত্ততে দেখবা, তারপর বিডিচোর সব বইতে বিশ্রাম সিং অনেক অনেক লেখা। কিন্তু দেখো আমি কেন বললাম শুরুতেই যে অ্যানাটমিতে ভালো করা খুবই সোজা, এই ট্রিক্সটাই আমি তোমাদেরকে শিখাইতেছি। কারণ তুমি যদি লাংস নিয়ে পড়ো, তোমার ইউটিউবে প্রচুর সোর্স আছে, তোমার অনেক অনেক সোর্স আছে, কিন্তু তোমাকে এই ট্রিক্স কেউ শিখাবে না। তো কাজেই তুমি যখন পড়বে তখন তুমি এই জিনিসগুলো মাথায় রেখে যেন পড়ো। যেমন ধরো তুমি আর্টারি সাপ্লাই সব পড়ে ফেলছো, এটার কোর্স, এটা কোনটা কার ব্রাঞ্চ, কিন্তু তোমার পরের প্রশ্ন নার্ভ সাপ্লাই, তুমি নার্ভ সাপ্লাই ভেগাস এই শব্দটা মুখ দিয়ে বের করতে পারতেছো না, তাহলে কি তোমার ভাইবা ভালো হবে? তোমার ভাইবা কোনোদিনই ভালো হবে না। কাজেই আগে বেসিকটা শিখবা। এই প্রত্যেকটা অ্যানাটমিক্যাল পজিশন তো 2 মিনিট লাগে শিখতে, পার্টস শিখতে একজনে দেখাইলেই হয়, সারফেস বর্ডার ওই সেম দেখাইলেই হয়, আর্টারি সাপ্লাই নার্ভ সাপ্লাই দুইটা করে শব্দ, নাম খালি তোমার কোর্স, তোমার ভেগাস নামের কোর্স কেউ জিজ্ঞেস করবে না আন্ডার গ্রাজুয়েট লেভেলে, ঠিক আছে? তারপরে তোমার হিস্টোলজি এমব্রায়োলজি ভালো পারলে জিজ্ঞেস করবে, ক্লিনিক্যাল ভালো, যাদের অনার্স মার্কস পাইতে চায় ওই পর্যন্ত যায়। আসলে কি ভাই পর্যন্ত যাই না ম্যাক্সিমাম, দেখা গেছে অ্যানাটমিক্যাল পজিশন উল্টা পাল্টা বলছে, ধরছে উল্টা, ব্যাখ্যা করে ধরছে, একদম ল্যাটারালি নিয়ে গেছে। লাংস ধরার একটা কৌশল আছে, এটা যদি আমি শেষে সুযোগ পাই আমি দেখাবো হয়তো। আচ্ছা, আর ওই হিস্টোলজি এমব্রায়োলজি তুমি পারলা কিন্তু অ্যানাটমিক পজিশন ভুলতো, তাহলে কোনো লাভ নাই। কাজেই তোমাকে সিরিয়ালি চাইতে হবে, আগে হিস্টোরিটা চিনতে হবে, পার্টস জানতে হবে। পার্টস না পারলে তোমার জীবনে হিস্টোলজি জিজ্ঞেস করবে না, আমি বারে বারে এই কথাটাই বলতেছি। আচ্ছা, ওকে, আমরা যেই কথাটা বললাম রিটেন কোশ্চেন, আমাকে যেহেতু পাস করতে হবে, রিটেন ভাইবা তো অনেক ব্যাপারই আছে, রিটেন যেহেতু পাস করতে হবে, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট এই সংজ্ঞাটা তোমরা আর কিছু না শিখো, সেটা আজকে যেন শিখে যাও আমার কাছ থেকে। সেটা হচ্ছে স্ট্রাকচারালি সেপারেটেড, ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট, an independent area of the lungs which is aerated by a segmental or tertial bronchi, এই কথাটুকু সবাই যেন বলে। আচ্ছা, এখানে একটু মজা করছি তোমাদের জন্য, যারা অটোপাসের জন্য মেডিকেল শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং আমি আমার বন্ধুরা, আসলে একটা না কথা বললে মানে বোরিং হয়ে যায়, এই জন্য আমি একটু তোমাদের জন্য, তোমরা কি দেখতে পাচ্ছো? হ্যালো, জি ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখা গেলে ভালো, তোমাদের একটু আনন্দিত করায়। কারণ আসলে পড়াশোনা, আমি নিজেও স্টুডেন্ট এই কারণে বুঝি যে একঘেয়েমি যখন পড়ানো হয়, যেমন আমাদের কলেজেও লেকচার হয়, আসলে খুব একটা আউটপুট পাওয়া যায় না। কাজে একটু মজা করে, একটু গল্পের আকারে যেগুলো আমার লাগবে, আমার যেহেতু পাস করা দরকার আগে, তারপরে না হয় ভালো। আচ্ছা, এখানে আমার চাও আসলে কিন্তু এটা রেগুলার পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো ভাইয়া, মানে আপনি ক্লিনিক্যাল গুলো বলতেছেন, যদি শুধু মানে ইম্পর্টেন্ট দুই একটা ক্লিনিক্যাল ইন্ডিকেট করে দিতেন তাহলে ভালো হতো ভাইয়া। মানে ক্লিনিক্যাল তো অনেকগুলো আছে, তার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট আছে।
আচ্ছা কোনটা ক্ষেত্রে আমি এগুলো পড়বো ভাইয়া, যেমন লাং তো আমি এখনো পড়াই নাই, লাং পড়াবো সামনে, এটা তো মাঝখানে আছে, তুমি একটু ধৈর্য ধরো ইনশাআল্লাহ পাবা। আর যদি কোশ্চেন থাকে তুমি ইনশাআল্লাহ শেষে আমি অবশ্যই কোশ্চেনের অ্যানসার দিয়েই যাব, ঠিক আছে? এই যে দেখো এটা ভাইয়া হ্যাঁ বলো বলো। আমাকে কাইন্ডলি হোস্ট করে দিন, অনেকে হচ্ছে এন্ট্রি রুমে আছে আর কি, ওটাকে অ্যাডমিট দিতে হবে, আপনার অসুবিধা হয়ে যাবে। আপনি হোস্ট হয়ে গেছেন আর কি। ওকে, তোমার কি উৎপল কুমার রয় এটা তাই না? তোমাকে তো কো-হোস্ট করাই আছে। ভাই হোস্ট করে দিন ভাই, আপনার হচ্ছে অসুবিধা হবে ভাই, আমি হোস্ট করে দিচ্ছি আপনাকে। ওকে দাও। জি ভাই আপনি হোস্ট করে দিন আমাকে, আমি হচ্ছে বাকি কয়েকজনকে আরো হোস্ট করে দিই। পাশাপাশি হচ্ছে মানে অনেকেই তো মানে এন্ট্রি রুমে আছে মনে হয়, দেখুন। আচ্ছা তোমাকে আমি হোস্ট কিভাবে বানাবো? জি ভাই আমার নামের পাশে ক্লিক করেন ভাই, তাহলেই হবে। তোমার নামের পাশে ক্লিক করলে ও আচ্ছা আচ্ছা, আমার তো এই আইডিটা, আমি কি করতেছি আমি মোবাইলে আরেকটা আইডি ওইটাতে যাচ্ছি। আচ্ছা ওকে, তোমাকে মেক হোস্ট এটা তাই তো? জি ভাই জি তুমি কি ভাই, হয়েছো আমাকে একটু জানাও। ওকে আমি জানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা প্রসিড করি। হ্যাঁ উৎপল তুমি কি হোস্ট হয়ে গেছো ভাইয়া? জি ভাই আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আগাই। এখানে দেখো যারা অডিয়েন্স তারা কি শুনতে পাচ্ছো, এই যে দেখতে পাচ্ছো আতেল বন্ধু এগুলার তোমরা যদি বুঝতে পারো এগুলার মানে, তাইলে কিন্তু আসলে অনেক হাস্যরস বোধ করার কথা। হ্যাঁ আসলে এরকমই হয় কিন্তু বাস্তবে। হ্যাঁ তোমাদের বাস্তব ওরিয়েন্ট করে আমার বানানো, যাতে তোমাদের একটু আনন্দিত করতে পারি। অনেকেই তোমাদের মাঝখানে অনেকবার পড়া শেষ করে ফেলেছে, আর আমার অবস্থা এরকমই, পড়াশোনা থেকে 10 মাইল দূরে। হ্যাঁ চুপি চুপি 10 বার শেষ করা আমার আতেল বন্ধু। আচ্ছা এখানে হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে পড়ার সময়, এইটা একটু বলে রাখলাম। কারণ তুমি যদি আসলেই কিছু চাও, পাস করতে চাও, ফেল করাটা অনেক বেশি কষ্টের এই করোনা টাইমে, কাজেই একটু লাইনে থাকা, তোমার অনেক বেশি পড়ার দরকার নাই, জাস্ট একটু রেগুলার অল্প অল্প করে পড়ো। আচ্ছা ব্রঙ্কোপালমারি সেগমেন্ট, এটা সংজ্ঞাটা প্রত্যেককে পারতে হবে। স্ট্রাকচারালি সেপারেটেড, ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট। অনেকে দেখবা গাইড বইতে বিভিন্ন রকম কথা লেখা আছে, কিন্তু এই কথাটা যদি স্যার ম্যাডামরা এটা ক্লাসেই বলে, লেকচারে বলে, তোমরা যদি এইটা লেখো তোমাকে ফুল মার্কস দিবে। এগুলা দিয়ে আসলে দেখবা যে খাতা থাকে এক একটা মেডিকেলে 200-300 এত খাতা, এর মাঝখানে তোমার খাতাটা কেন স্পেশাল, তুমি কেন একটু ভালো, এইগুলাই জিনিসগুলাই তুমি এই যে ডেফিনেশনটা স্যাররা ম্যাডামরা যেটা লেকচারে বলে সেগুলা লেখার চেষ্টা করবে। আচ্ছা স্ট্রাকচারালি বানানটা সরি একটু ভুল হয়েছে। স্ট্রাকচারালি সেপারেটেড ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট এরিয়া হুইচ ইজ এরেটেড বাই এ সিঙ্গেল টার্সিয়ারি অর সেগমেন্টাল ব্রঙ্কাই। এতটুকু কথা হুবহু মানে পাখির মতো ভাইয়া ইরেটেড মানে কি? হ্যাঁ এয়ারেটেড মানে হচ্ছে বাতাস দেয় আর কি, মানে যেটা মানে সাপ্লাই হচ্ছে এয়ারে সাপ্লাই দেয় একটা টার্সিয়ারি ব্রঙ্কাই। আমি সামনে ছবি দিয়ে আরো ভালো করে বোঝাইলে তুমি ভালো বুঝবে। প্রত্যেকটা লাঙে হচ্ছে 10টা সেগমেন্ট করে থাকে, এটা ইউনিভার্সাল, অনেক বইতে 8-9টা, তোমরা 10টাই বলবে, প্রত্যেক লাঙে 10টা। এখন যে আপুটা প্রশ্ন করেছে তার জন্য এই যে দেখো একটু আরেকবার দেখালে ভালো হতো গত স্লাইডটা। আচ্ছা ঠিক আছে, এটা স্ট্রাকচারালি সেপারেট। তোমাদের গাইড বইগুলোর কিছু কিছু গাইড বইতে এটা লেখা আছে, মেন বইগুলোতেও এই জিনিসটা, কিন্তু স্যাররা ম্যাডামরা এই যে ডেফিনিশনটা হুবহু শুনতে চাই, এটাই তোমরা লেখার চেষ্টা করবে। আচ্ছা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, আচ্ছা এর আগে আমরা ব্রঙ্কিয়াল ট্রিটা, এটা তোমাদের রিটেনেও আসে যে ড্র এন্ড লেভেল ব্রঙ্কিয়াল ট্রি, অথবা ওইটাকে ফ্লো চার্টে দেখাইতে বলে, তোমরা তখন এই যে জিনিসগুলো একটু খেয়াল করবা। দেখো এখানে কি আছে, ট্রাকিয়া বাইফারকেট করে আমরা বলেছিলাম যে T4 এর লোয়ার বর্ডার, মানে ওই যে আমরা অ্যাঙ্গেল অফ লুইস যে বরাবর, সেই স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর আসলে এটা বাইফারকেট করে। এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে ক্যারিনা, যারা ভালো পারো অনার্স পেতেছো তাদের জন্য। আর এটা হচ্ছে প্রিন্সিপাল ব্রঙ্কাই, তারপরে আবার ভাগ হয়, এই যে দেখো সেকেন্ডারি ব্রঙ্কাই দুটো হয়, আবার ওইটাতে 3টা হয় রাইট লাঙে। তারপরে হচ্ছে এই যে দেখো টার্সিয়ারি ব্রঙ্কাই, এগুলো প্রত্যেক লাগে 10টা হয় অ্যাকচুয়ালি। এই যে দেখো 1 2, আমি এখানে প্রত্যেকটা যদি করি তাহলে আমি 10টা পাবো। হ্যাঁ এই যে এই এরিয়াটুকু, এই সেগমেন্টাল ব্রঙ্কাই যতটুকু এরিয়াকে সাপ্লাই দেয় সেটাকে আমরা বলি ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। শব্দটা একটু খেয়াল করবে, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, ঠিক আছে? তার মানে এটা একটা সেগমেন্টাল অথবা সেগমেন্টাল ব্রঙ্কাইয়ের আরেকটা নাম হচ্ছে টার্সিয়ারি ব্রঙ্কাই অ্যাকচুয়ালি। তো এটা তোমাদের 10টা করে ছবি তোমরা অলরেডি অনেকবার এঁকেছো, তাও আমি আবার বলছি তোমরা দত্তের ছবিটা সবসময় আঁকবে। ও আচ্ছা এখানে আরেকটা জিনিস যেটা আমি ব্রঙ্কিয়াল ট্রি দেখানোর জন্য এই ছবিটা নিয়েছি, সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল ট্রি। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে প্রিন্সিপাল ব্রঙ্কাই, তারপরে এখানে কি হলো সেকেন্ডারি ব্রঙ্কাই, তারপরে টার্সিয়ারি ব্রঙ্কাই, তারপরে আস্তে আস্তে ব্রঙ্কাইগুলা মানে কার্টিলেজ কমতে থাকে আর আমাদের স্মুথ মাসেল বাড়তে থাকে। এক পর্যায়ে কার্টিলেজ থাকে না, সেই কার্টিলেজ যদি না থাকে সেই জিনিসটাকে বলে ব্রঙ্কিঅল।
তোমাদেরকে অনেকেই জিজ্ঞেস করবে যে ব্রঙ্কাই আর ব্রঙ্কিয়াল মানে কি, তার মানে লস অফ কার্টিলেজ, যদি কার্টিলেজ না থাকে তাহলে সেটাকে আমরা বলি ব্রঙ্কিয়াল। তো ব্রঙ্কিয়াল আরো কিছু ক্যারেক্টার আছে, সেগুলো হচ্ছে ওইখানে আস্তে আস্তে গবলেট সেল কমতে থাকে, সিলিয়া কমতে থাকে, এক পর্যায়ে যায় ওইটা লাইনিংটাও চেঞ্জ হতে থাকে। প্রথমে কি ছিল আমরা জানি রেসপিরেটরি ট্র্যাক্টের লাইনিং হচ্ছে সিউডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার উইথ গবলেট সেল, প্রত্যেকটা কথা বলবা সিউডো স্ট্রাটিফাইড, তার মানে কি স্ট্রাটিফাইড না, ওই তোমরা এটা যখন হিস্টোলজি পড়াবো তখনই আমি বলবো, আমি হয়তো পড়াবো সিউডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম উইথ গবলেট সেল। নামটা কঠিন মনে রাখা, কিন্তু মনে এই প্রত্যেকটা কথা, অনেকে গবলেট সেলটা বলে না, গবলেট সেল অবশ্যই বলতে হবে ভাইয়া, গবলেট সেল। আচ্ছা এখানে যে জিনিসটা বলতে চাচ্ছি যে দেখো ব্রঙ্কাই, তারপর তোমরা বলতে পারো যে সিম্পল ব্রঙ্কাই, টার্মিনাল, আসলে এখানে আস্তে আস্তে 3 to 10 টাইমস আমরা একবারে লিখে দেই যে 3 to 10 টাইমস এটা ভাগ হয় এই ব্রঙ্কিওল গুলা, এক পর্যায়ে যে ওইটা টার্মিনাল ব্রঙ্কিওল হয়, যার পর থেকে রেসপিরেটরি ইউনিট শুরু হয়েছে, যার মানে রেসপিরেটরি ব্রঙ্কিওল, তার মানে রেসপিরেটরি ব্রঙ্কিওল মানে কি, সেখানে আমাদের স্মুথ মাসেল বাড়বে এবং সেখানে আমার কার্টিলেজ থাকবে না। এখন রেসপিরেটরি ব্রঙ্কিওল কোন অংশটাকে বলবো? আচ্ছা এখানে দেখো যেখান থেকে আমার অ্যালভিওলাই শুরু হবে সেখান থেকে এই কোশ্চেনগুলো এইভাবেই অ্যানসার। তোমাকে জিজ্ঞেস করবে যে ব্রঙ্কাই ব্রঙ্কিওল কি, তোমাকে জিজ্ঞেস করবে টার্মিনাল ব্রঙ্কিওল, তুমি কোনটাকে বলবা, রেসপিরেটরি ব্রঙ্কিওল কোনটারে বলবা। আরেকটা জিনিস যেটাকে তোমাকে ধরবে, লাইনিংটা ধরবে। লাইনিং আমি বললাম কি, একজন একটু বলো তো লাইনিংটা কি? কলামনার এপিথেলিয়াম উইথ গবলেট সেল। ভেরি গুড ভেরি গুড, অনেক ভালো পড়েছো। এবার সবাই আবার মিউট হয়ে যাও, প্রশ্ন অ্যানসার বলে এখন যে কথাটা বলবো সেটা সবাই খুব ভালো করে শুনবা। এই যে বললাম তাহলে গবলেট সেল এক জায়গায় শেষ হবে আর সিলিয়া এক জায়গায় শেষ হবে, এই দুটো কথা সবাই খুব ভালো করে নোট করবে। আমি বলতেছি শোনো যে গবলেট সেল শেষ, আচ্ছা তোমাকে আমাকে বলো, আচ্ছা এখানে যদি কোনো ময়লা জন্মে, যেমন নাকের মধ্যে ভিব্রিসি থাকে, সেই ময়লাগুলো আটকায়, তারপরে এখানে সিলিয়া থাকে, এই যে সিলিয়ার ভিতরে ভিতরে সিলিয়া থাকে, সিলিয়া ময়লা আটকায়, তারপরেও এখানে একটা সিলিয়ারি অ্যাপারাটাস থাকে, ওগুলা গবলেট সেল সিক্রেশন করে এগুলো সব ময়লা উপরের দিকে পাঠায়, ঠিক আছে। তাও যদি কিছু ময়লা মানে ডাস্ট পার্টিকেল এখানে চলে আসে, এখানে অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে যেটা এটাকে ডিস্ট্রয় করে ফেলে। এটা হচ্ছে আমাদের বডির ডিফেন্স মেকানিজম। এখন প্রশ্ন হচ্ছে যে সিলিয়া কোথায় শেষ হয়, গবলেট কোথায় শেষ হয়? হ্যাঁ তো সিলিয়া যেটা আমি বলি সবসময় যে ইনিশিয়াল পার্ট, হ্যাঁ কেউ কি বলতে পারবে এটার অ্যানসার? নাহলে আমি বলে দিই, আচ্ছা সময় যেহেতু কম, যে ইনিশিয়াল পার্ট অফ দ্য টার্মিনাল ব্রঙ্কিওল, আচ্ছা কোনটাকে শেষ হবে বলো তো? যেহেতু উপরের দিকে বিট করে, যে সিক্রেশনটা দেয় সেই সিক্রেশনটাতেও সিলিয়া ঝাড়ু দিয়ে উপরে বের করে, তার মানে কি গবলেট সেলটা আগে শেষ হবে, তারপরে সিলিয়া সেটাকে বিট করে পাঠিয়ে দিবে, তাই তো? তাহলে গবলেট সেল শেষ হবে, ইনিশিয়াল পার্ট অফ দা টার্মিনাল ব্রঙ্কিওলে থাকবে, ল্যাটার পার্টে থাকবে না। আর রেসপিরেটরি ব্রঙ্কিওলের ইনিশিয়াল পার্টে সিলিয়া থাকবে, ল্যাটার পার্টে থাকবে না। তার মানে সিলিয়া যদি বলে রেসপিরেটরি ব্রঙ্কিওলে শেষ হবে, আর যদি কি বলে গবলেট সেল বলে তাহলে সেটা টার্মিনাল ব্রঙ্কিওল। এই কথাগুলো মাথায় রাখবা। আর যদি জিজ্ঞেস করে অ্যালভিওল, হ্যাঁ বলো ভাইয়া এই জিনিসটা বুঝি নাই, আবার কি রিপিট করা যাবে? ওই যে কোথায় অবশ্যই। শেষ হয়? কোথায় শেষ হয় ওকে ওকে প্লিজ আবার ওকে, আমি অবশ্যই স্লো বলবো। এই জিনিসটা দেখো, এই যে ছবির মধ্যে দেখা যাচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল, তারপরে জিনিসটার নাম হবে রেসপিরেটরি ব্রঙ্কিওল। আসলে এই যে দেখো এই যে জিনিসটা এয়ার আসতেছে, এই একই লাইনিং, কিন্তু এই জিনিসটা বাউন্ডারি ক্রস করলে দেখো আস্তে আস্তে কার্টিলেজ কমে যাচ্ছে, তাই না? দেখো এই যে টারশিয়ারি ব্রঙ্কাই থেকে স্মলার ব্রঙ্কাই কার্টিলেজ কমতেছে দেখা। এক সময় যে দেখো এই যে কার্টিলেজ কিন্তু নাই, এই যে সিলভার কালারের যে জিনিসগুলো দেখো না, এগুলো হচ্ছে কার্টিলেজ। অ্যাকচুয়ালি কার্টিলেজ যখন না থাকে তখন সেটা ব্রঙ্কিওল নাম হয়, একটা পর্যায়ে সেটার নাম হয় টার্মিনাল ব্রঙ্কিওল। আর তারপরে যে হয় রেসপিরেটরি ব্রঙ্কিওল, তারপরে ডাসা হয়, যেমন এই যে এখানে আমরা লিখছি যে অ্যালভিওলারি ডাক্ট, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার স্যাক, ডাস, অ্যাট্রিয়াম। এই জিনিসটা হুবহু মনে রাখবা। তুমি তাহলে কি লিখবা? এখানে দেখো যে ট্রাকিয়া লিখবা, তারপরে প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, টারশিয়ারি ব্রঙ্কাই। হয়তো আনমিউট করে ফেলছেন। তাই শোনা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, তো আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি দেখো, এই যে টার্মিনাল ব্রঙ্কিওল মানে এই জায়গাটা হচ্ছে সিলিয়া সরি গবলেট সেল শেষ হয়ে যাবে, যে প্রশ্ন করেছো। আর রেসপিরেটরি ব্রঙ্কিওল এই যে এইখানটাতে সিলিয়া শেষ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এরপরে আর সিলিয়া থাকবে না, তখন সেটা হবে আস্তে আস্তে এখানে সিম্পল কিউবিডাল হয়ে যায়। তারপরে এই যে অ্যালভিওলাসে যে কি হয়ে যাবে, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তোমাকে যদি জিজ্ঞেস করে অ্যালভিওলাসের লাইনিং, তুমি বলবা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আবার যদি তোমাকে কি কোশ্চেন এখান থেকে করবে যে টারশিয়ারি ব্রঙ্কাই লাইনিং কি বলো, তুমি কি বলবা? সিউডো স্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়াম উইথ গবলেট সেল। তোমাকে যদি টার্মিনাল ব্রঙ্কিওল জিজ্ঞেস করে তুমি কি সিলিয়া বলবা? মোটেই বলবা না। তোমাকে যদি অ্যালভিওলাসের লাইনিং জিজ্ঞেস করে তুমি কি সিলিয়া বলবা? বলবা না। তুমি কি গবলেট সেল বলবা অ্যালভিওলাসে আছে? না ভাইয়া। না। এই জিনিসটা বলা, যে প্রশ্ন করেছো সে কি উত্তর পেয়েছো? তাহলে আমি প্রসিড করব। জি ভাইয়া। ওকে আচ্ছা ভাইয়া সিলিয়া কোন জায়গায় শেষ হবে এটা একটু আমার বলা যাবে? সিলিয়া ইয়াতে শেষ হবে, কোনটা আগে শেষ হবে বলো? গবলেট সেল আগে শেষ হবে, রেসপিরেটরি ব্রঙ্কিওলে সিলিয়া শেষ হবে, রেসপিরেটরি ব্রঙ্কিওলে সিলিয়া শেষ হবে, এরপরে আর সিলিয়া থাকবে না, ঠিক আছে? অনেক বইতে অনেক রকম দেখা, কিন্তু ম্যাক্সিমাম বইয়ে
যেই জিনিসটা লেখা এই জিনিসটাই ডিফিউজ অথবা জানকুইরাতে এই কথাটাই মেইনলি লেখা, সেই কারণে আমি এই কথাটাই আমাদের ম্যাডামরা এই কথাটাই বলছে, এই কথাটাই আমরা হাইলাইট হিসেবে ধরি। এখন যে জিনিসটা সেটা হচ্ছে ফিচার, এটা সবার জানতে হবে যে লাংসের পার্ট কি। এই যে দেখো ফার্স্ট রিবির যে উপরের অংশটুকু থাকে সেটাকে আমরা বলি অ্যাপেক্স, আর এই যে দেখো একটু খাঁজের মতো থাকে এই জিনিসটা বেস, তার মানে এটা নিচে দিবা। আর এই যে দেখো এই জিনিসটা একটু পাতলা, এটা সামনে দিবা। আর ব্লান্ট এন্ড এই ব্লান্ট এন্ড যেটা এটা দিবা তুমি পোস্টেরিয়রলি, এই জিনিসটা, তার মানে তোমার লাংসের পজিশন। আর এটা তুমি একদম বডির মাঝখান বরাবর, এটা তো ধরো রাইট লাঙে এটা তো ডান হাতে ধরবা, আর লেফট লাঙে এই জিনিসটা তো বাম হাতে ধরবা, এটা একদম মিড লাইনের কাছে ধরবা, ঠিক আছে? একদম মিড লাইনের কাছে, একদম মিড লাইন বরাবরই অ্যাকচুয়ালি আমরা ধরি। অনেকে একদম মানে শোল্ডার পার করে একদম বডির পায়ের বাইরে নিয়ে যায় ধরে, ওইরকম ধরবা না, ওইটা খুবই রাগ করে। তাহলে তোমার অ্যানাটমিক্যাল পজিশন অলরেডি বলা হয়েছে যে conical apex lies superiorly, anterior border is sharp, lies anteromedially, and posterior border is blunt, lies posteriorly. এই তিনটা কথা বলা শেষ, অ্যানাটমিক্যাল পজিশন। এখন তোমাকে জিজ্ঞেস করবে আচ্ছা বাবা তাহলে পার্টস দেখাও তো, তাহলে তুমি বলবা যে ম্যাডাম এইটুকু হচ্ছে পার্টস, এই অ্যাপেক্স, ম্যাডাম এটা হচ্ছে anterior border, এটা হচ্ছে posterior border, এটা হচ্ছে এই diaphragmatic border। ম্যাডাম সারফেস হচ্ছে তিনটা আছে, কেউ দুইটাও বলে যে ম্যাডাম এই যে বাইরের সারফেস ওটা হচ্ছে কোস্টাল সারফেস, এটা হচ্ছে মিডিয়াল সারফেস আবার পার্ট আছে, এটুকুর হচ্ছে মিডিস্টিনাল পার্ট, এটা হচ্ছে ভার্টিব্রাল পার্ট। ম্যাডাম এই যে এই অংশটুকু এটার নাম হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস। তো ম্যাডাম জিজ্ঞেস করবে আচ্ছা বাবা বলো তো যে ডায়াফ্রামেটিক সারফেসটা এই রাইট লাংয়ের ক্ষেত্রে এত বেশি খাঁজকাটা কেন, লেফট লাংয়ে তো এত লম্বা একটা লাং দেখতে পাচ্ছি, তাহলে এটা কেন খাঁজকাটা তোমরা কিছু বলতে পারবা? নিচে লিভার থাকে, ভেরি গুড, লিভারের জন্য এটা হয়। হ্যাঁ নিচে লিভার থাকে, একটা হেভি অর্গানকে রিপ্লেস করে, রাইট লোমটা উপরে থাকে। ওকে, আর এখানে দেখো এই যে ইমপ্রেশন আছে, এই যে আর্চ অফ অ্যাজাইগাস ভেন, এই যে দেখো এই জিনিসটা আর্চ অফ অ্যাজাইগাস ভেন তোমাদের কনফিউশন হতে পারে আর্চ অফ অ্যাওর্টাটা একটু বড় থাকে। এবং মনে রাখবা যে আমি এক সময় ভুল করতাম যে লাং চিন্তা না করে এই যে একটা আর্চ দেখাইছে, আর্চ দেখে আমি বলতে ফেলতাম যে আর্চ অফ অ্যাওর্টা, কিন্তু রাইট লাংয়ে একটা আর্চ থাকে সেটা হচ্ছে আর্চ অফ অ্যাজাইগাস ভেন, একটু খেয়াল করবা, ঠিক আছে? বাকি স্ট্রাকচার মোটামুটি এর পরের ছবি তো দেখানো হয়েছে। আর এই যে সারফেস গুলো এইটার ইমপ্রেশন খুবই ভালো করে পড়বা, এটার ইমপ্রেশনটা আমাদের পরীক্ষায় প্রায় আসে, এখানে লেখার চেষ্টা করছি। হ্যাঁ বলো। ভাই ওই যে ওই দুইটা লাঙের ওই আর্টসটার আরেকবার বলেন। আর্চ বলতে ভাইয়া ওই যে আর্চ অফ অ্যাজাইগাস ভেন আর কোনটাতে আর্চ অফ অ্যাওর্টা? ও আচ্ছা, হ্যাঁ ইমপ্রেশন গুলো আমি সামনে আসতেছি ভাইয়া, এই যে সামনে আমার ছবি আছে, ইমপ্রেশন গুলার, সেখানে তোমাকে খুব সুন্দরভাবে দেখাবো। আর এখানে যে জিনিসটা সেটা হচ্ছে রুট এন্ড হাইলামের মতো একটা কথা আমি সেটা বলি। আমি গত ক্লাসেও বলেছি রুট হচ্ছে এই যে বান্ডেল অফ স্ট্রাকচারটাকে রুট বলে। এই যে এখানে যদি স্ট্রাকচার আসলে থাকে না, যদি ধরো তোমার সুতা দিয়ে বেঁধে দেয় এই যে জায়গাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে সেটাকে বলবা রুট। আর যদি হাইলাম এই যে এখানে যদি ভিতরে পতাকা গেড়ে দেয়, কেউ এটা নিয়ে কনফিউশন করে, যে কলেজে যেটা ফলো করা হয় সেটাই বলবা রুট এন্ড হাইলাম। যদি পতাকা গেড়ে দেয়, আমাদের কলেজে ছিল পতাকা গেড়ে দিলে সেটাকে বলতাম আমরা হাইলাম, ঠিক আছে? যাই হোক, এটা কনফিউশন হলে আমরা বলবো ইনশাআল্লাহ। এখানে কি কি জিনিস চাই এখানে, আচ্ছা এই ছবিটা একটু ভালোভাবে দেখো, তাইলে ওই ছবি আগের ছবিটা ভালো করে দেখা হয়ে যাবে। আমরা এখানে দেখো লেখার চেষ্টা করছি রাইট লাগে এই জিনিসটা তোমাকে ধরবে, তুমি যখন পারবা তখন জিজ্ঞেস করবে আচ্ছা বলো তো রুট অফ দ্য হাইলামে কি কি স্ট্রাকচার চাই। আমরা মনে রাখতাম বঙ্কু আমার বড় ভাই। রাইট লাঙে মনে রাখবা দুইটা ব্রঙ্কাস চাই লাংসে ঢোকার আগেই, মানে প্রিন্সিপাল ব্রঙ্কাসটা দুইটা ভাগ হয়ে তারপরে ঢোকে। আর লেফট লাঙে একটাই ব্রঙ্কাস ঢোকে, পরে সেকেন্ডারি ব্রঙ্কাই আর টারশিয়ারি ব্রঙ্কাই হয়। কিন্তু রাইট লাঙের ক্ষেত্রে এরকম হয় না, রাইট লাঙে আলাদা করে আগেই হয়। তো ব্রঙ্কু মানে কি ইপার্টারিয়াল ব্রঙ্কাস যেহেতু দুইটা, একটা হচ্ছে ইপার্টারিয়াল মানে আর্টারির উপরে, মানে উপরে আর্টারির উপরে একটা ব্রঙ্কাস, আর নিচের যেটা সেটা হচ্ছে ইপার্টারিয়াল। দুইটা ব্রঙ্কাস হয়ে গেল, আর মাঝখানে থাকবে আর্টারি। আমরা বঙ্কু দিয়ে ব মানে ব্রঙ্কাস, বঙ্কু আমার মানে আর্টারি, বড় মানে আরেকটা ব্রঙ্কাস, বড় ভাই ভেইন। তার মানে উপর থেকে নিচে কি কি আসবে? ব্রঙ্কাস, আর্টারি, ইপার্টারিয়াল ব্রঙ্কাস, ভেইন। এটা হচ্ছে উপর থেকে নিচে। আর সামনে থেকে পিছে আমি মনে রাখতাম ভাব দিয়ে, ভাব মানে ভেইন, আর্টারি, ব্রঙ্কাস, ভেইন, আর্টারি। এটা দুই লাঙে একই। তার মানে রাইট লাঙে তোমাকে যদি জিজ্ঞেস করে রুট অফ দা অথবা হাইলাম অফ দা লাঙে কি কি থাকে, তুমি মনে রাখবা যে ব্রঙ্কাস সবার উপরে থাকবে, যেই জিনিসটা পাবা সেটা হচ্ছে ব্রঙ্কাস, তার নিচে যেটা পাবা সেটা আর্টারি, তার নিচে যেই গর্তটা পাবা সেটা হচ্ছে হিপার্টারিয়াল ব্রঙ্কাস, তার নিচে যে একটা বড় থাকে পালমোনারি ভেইনটা সাধারণত অনেক বড় একটা ডাইলেটেড জায়গা থাকে, এটা আসলে ভিসেরা এই যে এরকম একটা বড় একটা জায়গা থাকে। এটা এটা দিয়ে তুমি আমরা মোটামুটি বুঝি। আর লেফট লাঙে ঠিক আমরা বলি আমি বঙ্কুর ভাই, এটা দিয়ে আমরা পড়ে রাখি। তার মানে সবার উপরে কে থাকবে? আর্টারি, তারপর হচ্ছে ব্রঙ্কাস, তারপর হচ্ছে ভেইন। ভেইন কোনটা হবে? পালমোনারি ভেইন, ঠিক আছে? আর ছোট ছোট যে আর্টারি গুলো এগুলো খুব ছোট থাকে, এগুলো ব্রঙ্কিয়াল আর্টারি, সামনে আসতেছি। তার মানে এগুলো হচ্ছে রুট অফ দ্য লাং। এটা সবার জানতে হবে। রুট অফ দ্য লাং মানে তোমাকে যদি লাং জিজ্ঞেস করে লাং অ্যানাটমিক্যাল পজিশন,
এটা জিজ্ঞেস করবে, তারপরে জিজ্ঞেস করবে লাংসে পার্ট দেখাও, তারপরে প্রশ্ন আসবে রুট অফ দা লাং দিয়ে কি, তারপরে তোমার যদি মোটামুটি এনে করো তাহলে এখানে ভাইবা শেষ হয়ে যাবে, 5 মার্কস। এইটুকু পারলে 5 মার্কস। আর আর্টারি সাপ্লাই নার্ভ সাপ্লাই এইটুকু পারলে মোটামুটি ভালো মার্কস দিয়ে দেয়, ঠিক আছে? তার মানে এই জিনিসটা যেন ভুল না হয়। আমি বঙ্কর ভাই, আচ্ছা এগুলো তো বলা হয়েছে। এখানে হচ্ছে কি দেখানোর চেষ্টা করছি, আচ্ছা রুট এন্ড হাইলাম এই জিনিসটা নিয়ে অনেকেই কনফিউশন করে, কিন্তু আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে হাইলাম হচ্ছে একটা সারফেস আর রুট হচ্ছে স্ট্রাকচার গুলা। এইটা হচ্ছে এক কথা মনে রাখবা, অনেক সময় পার্থক্য ম্যাডাম জিজ্ঞেস করতে তখন তুমি এই কথা বলবে যে স্ট্রাকচার গুলার যে বান্ডেল সেটা হচ্ছে রুট, আর হাইলাম হচ্ছে পার্ট অফ দা লাং, যে লাং রুটের স্ট্রাকচার গুলা যে জায়গা দিয়ে লাংসে যে জায়গাটাতে পাস করে সেটা হচ্ছে হাইলাম। এটা হচ্ছে সহজ কথা। এখন একটা ভাই আমাকে প্রশ্ন করছে যে আর্য বেদে ওটা কোথায় দেয়, এখানে দেখো তোমার জন্য আমি এই ছবিটা দেখো, খুব চমৎকার ভাবে আমি সবগুলো ইমপ্রেশনের ছবি দিয়েছি। তোমাদের নিটারের বইতে আরো চমৎকার করে লেখা, ওখান থেকে তোমরা পড়বা, তোমাদের গাইড বইয়ে তো এই ছবিটা তোমরা আসে এবং তোমরা ছবিটা আঁকো এবং ইমপ্রেশন গুলো লেখো। এই কোশ্চেনটাও খুব আসে পরীক্ষায়। আচ্ছা তো আচ্ছা কই গেল, আমি একটু দেখাই ছবিগুলো। এখানে দেখো, এই যে এখানে হচ্ছে কিছু, এই যে দেখো, এই যে তুমি যে ভাইয়া জিজ্ঞেস করছো আর্চ অফ অ্যাজাইগাস ভেইন, এটা সুপিরিয়র ভেনা কাভা এসে ট্রেন করে। আর আমি শুরুতেই বলেছিলাম রাইট এন্ড লেফট ব্রাকিওসেফালিক ভেইন মিলে সুপিরিয়র ভেনা কাভা তৈরি করে। দেখো তার মানে এখানে তুমি যে স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছ, তারপরে এই যে দেখো ইসোফেগাসের ইমপ্রেশন তুমি দেখতে পাচ্ছ, তারপরে ইনফেরিয়র ভেনা কাভার ইমপ্রেশন দেখতে পাচ্ছ। এই জিনিসগুলো মূলত এই কয়েকটা জিনিসই মূলত আমরা আসলে দেখতে চাই, ঠিক আছে? রাইট লাং এর ইমপ্রেশন এই এগুলাই, তারপরে হচ্ছে এখানে অ্যাট্রিয়াম থাকে, এগুলো খুব ছোট ছোট জিনিস আছে, ইসোফেগাস থাকে, হ্যাঁ অ্যাজাইগাস ভেইন থাকে, ওগুলো আসলে বোঝা যায় না, কিন্তু আর্চ অফ অ্যাজাইগাস ভেইন, এই যে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, এগুলো খুব ভালো করে বোঝা যায়, ঠিক আছে? যেগুলো বোঝা যায় সেগুলো নিয়ে, তারপরে ইসোফেগাসটা খুব ভালো বোঝা যায়। আবার লেফট লাং এ হার্টটাই মেইন, হার্টই খুব ভালো বোঝা যায়, যেমন এই যে হার্ট দেখো এই জায়গাটায়। আর আমরা রাইট এন্ড লেফট লাং একটা জিনিসই চিনি, এইটা হচ্ছে আমাদের সে কার্ডিয়াক নট, যে কার্ডিয়াক নট যদি থাকে তাহলে আমরা ধরে নিই। অনেক লাং আমার থাকে না, ওই যে শুরুতে বললাম, তখন তুমি অ্যানাটমিক্যাল পজিশন দিয়ে বুঝবা। হ্যাঁ এটা হচ্ছে লিঙ্গুলা, সরি এটা হচ্ছে লিঙ্গুলা। আচ্ছা কই গেল, আচ্ছা এটা হচ্ছে সেইগুলা। এই যে এখানেও একটা আর্চ থাকে, এই আর্চটা সাধারণত অনেক বড় থাকে, এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, একটু বড় থাকে। এবং এখান থেকে যে তিনটা আমরা বিসিএস ডে মনে রাখতাম, হ্যাঁ ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, তারপরে হচ্ছে কমন ক্যারোটিড এন্ড লেফট সাবক্লেভিয়ান, এই তিনটা জিনিস আমরা মোটামুটি, তারপরে ইসোফেগাস ইমপ্রেশন, থোরাসিক ডাক্টের ইমপ্রেশন, এগুলো তো ছবি দেখলেই খুব ভালো বোঝার কথা। আর এই কয়েকটা জিনিস, আর ওখানে হচ্ছে হার্টের মেইন ইমপ্রেশন কিন্তু লেফট লাগে থাকে, ঠিক আছে? এই কয়েকটা জিনিস। ইসোফেগাসের একটা স্পেশাল কথা আছে। আচ্ছা এখানে আচ্ছা রেসপিরেটরি মেমব্রেন, রেসপিরেটরি মেমব্রেন এটা খুবই 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 ইম্পর্টেন্ট শর্ট নোটের জন্য। দেখবা যে 2.5 মার্কস, আর তোমরা সবসময় চেষ্টা করবা শর্ট নোট গুলো দেওয়ার জন্য। শর্ট নোট নিলে অঙ্কের মতো নাম্বার 2.5 দেখা গেছে একটা 5 নাম্বারের কোশ্চেন হাইয়েস্ট 3.5 4 দেয় না সাধারণত, কিন্তু তুমি শর্ট নোট দাও দেখেছো 2 দিয়ে দিছে, মাঝে মাঝে 2.5 দিয়ে দেয় যদি কন্টেন্ট রিচ থাকে। রেসপিরেটরি মেমব্রেন খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের ফিজিওলজিতেও লাগে। আচ্ছা তো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? জি ভাইয়া। জি ভাইয়া শোনা যায়। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো রেসপিরেটরি মেমব্রেন ড্রয়েল লেভেল কতটুকু লেখা উচিত? এইটা হচ্ছে আমার ইন্টারস্টিশিয়াম, মাঝখানে যে ইন্টারস্টিশিয়াম, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা বোঝার জন্য তোমার ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লাংস অ্যালভিওলাই, এই যে এই জায়গাটা হচ্ছে লাংস অ্যালভিওলাই, এখানে হচ্ছে এয়ার থাকে। তার মানে এয়ার, এই যে এগুলা কি সেল, তাহলে সিম্পল স্কোয়ামাস সেল। আর এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, আর এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াম, এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অফ ক্যাপিলারি, আর এটা হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। এই পাঁচটা স্ট্রাকচার। আরেকটা জিনিস আমরা বলি, এই যে সিম্পল স্কোয়ামাসের উপরে একটা ফ্লুইড এন্ড সারফেক্টেন্ট লেয়ার থাকে, এই কথাটা হুবহু বলতে হয়, ফ্লুইড এন্ড সারফেক্টেন্ট লেয়ার, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে যে এইগুলো হচ্ছে ড্রয়িং লেভেল, এই দেখো কত সোজা অ্যানাটমি। এই ছবিটা আঁকবা আর লেয়ার গুলোর নাম লিখবা, তোমাকে 2.5 দিয়ে দিবে। ছবিটা একটু সুন্দর হইতে হয়। অনেকে এই আরবিসটাকে একটা গোল আঁকে, গোল আঁকবা না, একটু পয়সার মতো করে আঁকবা, যাতে একটু বোঝা যায় যে এটা একটু চ্যাপ্টা বাইকনকেভ শেপ। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, অনেক ভালো বলেছো তুমি। এই যে দেখো ব্লাড সাপ্লাই অফ দ্য লাং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কথা খুবই সহজ। হ্যাঁ তুমি ধরো ব্রঙ্কিয়াল আর্টারির কোর্স সব পড়ে ফেলছো, কিন্তু তুমি নাম বলতে পারতেছো না, কোনো লাভ নাই। তোমাকে বলতে হবে ব্লাড সাপ্লাই। তোমাকে জিজ্ঞেস করবো আচ্ছা বাবা তুমি একটা ভিসেরা ধরছো, এটা ব্লাড সাপ্লাই কই থেকে আসে? আন্ডার গ্রাজুয়েটে বেশি কিছু ধরে না, তুমি তো আর এমফিল করতেছো না, তুমি পিএইচডি করতেছো না এটার উপরে, কাজে তোমার খুব বেশি জিনিস ধরবে না। এই প্রশ্নগুলো পারলেই তোমার ভালো মার্কস হয়। তারপর আস্তে আস্তে যদি কঠিন কোশ্চেন পারো কয়েকটা, তাহলে তোমার অনার্স হয়ে যাবে, ঠিক আছে? তো ব্লাড সাপ্লাই অফ দ্য লাং, কন্ডাক্টিং পার্ট, দেখো এইভাবেই বলবা, যেভাবে লিখছি এইভাবেই বলবা। কন্ডাক্টিং পার্ট ব্রঙ্কিয়াল আর্টারি, কন্ডাক্টিং পার্ট ব্রঙ্কিয়াল আর্টারি, রেসপিরেটরি পার্ট পালমোনারি ভেইন। আমরা একটু আগেই বলেছি যে রেসপিরেটরি পার্ট হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিয়াল থেকে শুরু হয়, তার মানে মেজর পার্টটা কে দিচ্ছে? ব্রঙ্কিয়াল আর্টারি।
এটা হচ্ছে ইন্টারকোস্টাল আর্টারি থেকে আসে। যারা ভালো পারো তাদের, আর পালমোনারি আর্টারি কই থেকে, পালমোনারি ভেন কই থেকে আসে এটা তো সবাই জানা, যে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক উঠে সেটা বাইফার্কেট করে ওই যে অ্যাঙ্গেল অফ লুইস বরাবর দুইটা লাগে, দুইটা যায়, ঠিক আছে, পালমোনারি ভেইন। আচ্ছা আমি উল্টা লিখছি, এখানে পালমোনারি আর্টারি হবে, সরি, পালমোনারি রেসপিরেটরি পার্ট ইজ পালমোনারি আর্টারি, ঠিক আছে। আসলে এটা ভেনাস অ্যাডমিক্সচার হয়, এটা অনেক জটিল জিনিস, এই কারণে শুধু মনে রাখবা যে আর্টারি ব্লাড সাপ্লাই যেহেতু আর্টারিয়াল সাপ্লাই হবে এটা, ওকে। আর হচ্ছে ইম্পর্টেন্ট, এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কন্ডাক্টিং এন্ড রেসপিরেটরি জোনের মধ্যে পার্থক্য। একটা সহজ কথা, কন্ডাক্টিং মানে কি? মানে হচ্ছে বাতাস পরিবহন করে, আর রেসপিরেটরি জোন লাংসের কাজ কি? এক কথায় বলে লাংসের কাজ কি বলবা তোমরা, বলো তো? রেসপিরেশন, এক কথায় রেসপিরেশন, গ্যাসিয়াস এক্সচেঞ্জ। গ্যাসিয়াস এক্সচেঞ্জ, ভেরি গুড, ও আরো সুন্দর করে বলছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। গ্যাসিয়াস এক্সচেঞ্জ এটা হচ্ছে রেসপিরেটরি জোনের পার্ট, কিন্তু লাংসের কাজ মানে দুইটা জোনে আমরা ভাগ করি, ওই টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত আমরা কন্ডাক্টিং জোন করি, এইটা সাপ্লাই হচ্ছে ব্রঙ্কিয়াল আর্টারি, এটা খুব ইম্পর্টেন্ট। এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে কন্ডাক্টিং জোন পর্যন্ত ওই হায়ালিন কার্টিলেজ থাকে, হায়ালিন কার্টিলেজ থাকে, সত্যি কথা এইটুকু বললেই হয়। আর আমি তো বলেছি যে টার্মিনাল ব্রঙ্কিউলের ওখানে এসে গবলেট সেল শেষ হয়ে যায়, আর রেসপিরেটরি ব্রঙ্কিয়াল ওখানে এসে সিলিয়া শেষ হয়ে যায়, ঠিক আছে। তো আর তাহলে তুমি লাইনিংটা তুমি বলতেই পারলা যে রেসপিরেটরি জোন সাধারণত সিম্পল স্কোমাস অ্যালভিওলাসের লাইনিং, কিন্তু গবলেট সেল থাকে না, আর আর্টারি সাপ্লাই বললাম। আর কন্ডাক্টিং জোন যেহেতু নাম কন্ডাক্টিং, তাহলে ফাংশনটাও কি হবে? কন্ডাকশন অফ এয়ার। আর রেসপিরেটরি জোন কি হবে? রেসপিরেশনে যেহেতু গ্যাসেস এক্সচেঞ্জ, ভাই একজন ভাই সুন্দরভাবে বললো এই ডিফারেন্স, কিন্তু মেইন পার্থক্য হচ্ছে কার্টিলেজের কথাটা, ঠিক আছে। ওকে, নার্ভ সাপ্লাই, এই যে দুইটা কথা আমরা দেখো, আমরা কি পড়তেছি লাংস থেকে? অনেক কিছু পড়তেছি না, কিন্তু লাংসে পার্টস পড়লাম, লাংসে আর্টারি সাপ্লাই পড়লাম, এখন নার্ভ সাপ্লাই পড়ব পার্টস, তারপরে ওই ব্রঙ্কোপালমোনারি ট্রিটা দেখলাম, আর কি কি হাইলাম আর রুটের মধ্যে কি যায়, এইটুকুই তো পড়া, এইটুকুই আমরা পড়তে আলসেমি করি। অনেক জটিল জিনিস পড়ি, পড়া কঠিন, অনেক জটিল জিনিস পড়ি কিন্তু সহজ জিনিস পড়ি না, পরে পরীক্ষাটা খারাপ হয়, দোষ দিই যে আমরা অ্যানাটমি অনেক কঠিন, অনেক কঠিন সাবজেক্ট। এই ওর কথাটা কেটে আসছে রে। আচ্ছা আমরা নার্ভ সাপ্লাই অফ দা হার্টে আগাই। তো নার্ভ সাপ্লাই অফ দা হার্টে যে জিনিসটা পড়া সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে ভেগাস, আর সিম্প্যাথেটিক হচ্ছে T2 T5 সেগমেন্টস অফ স্পাইনাল কর্ড। আসলে আমার এখনো ইয়াটা বাকি আছে, কি বলে, হার্টটা বাকি আছে, এই কারণে আমার একটু হয়তো বা ফাস্ট যাইতে হতে পারে। তোমরা এই কথাগুলোই বলবা যে নার্ভ সাপ্লাই হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে ভেগাস, সিম্প্যাথেটিক হচ্ছে T2, কোথাও কথা T1 থেকে T5 সেগমেন্টও বলে স্পাইনাল কর্ডের, এইভাবেই বলবা। আর ডেভেলপমেন্ট একটা শব্দ বলবা সবসময়, অনেকেই অনেক জটিল করে, ডেভেলপমেন্ট মানেই ল্যাংম্যানের বিশাল বিশাল কাহিনী। ভাই তুমি আগে তোমার আন্ডার গ্রাজুয়েট, তুমি তোমার মেইন কথাটা তুমি বলো। তুমি যদি বলো লাং ইজ ডেভেলপ ফ্রম লাং বার্ড, এবং তোমাকে দেখো সবসময় ডেভেলপমেন্ট যখন বলবা তুমি সোর্স আর জার্ম লেয়ার এই দুটো কথা ভাগ করে বলবা। সোর্স কি বললা? লাং বার্ড ফ্রম ফোরকার, এইটুকু বললে তোমার 50% মার্কস হয়ে গেছে। এখন তুমি কি বললা? জার্ম লেয়ার হচ্ছে এন্ডোডার্ম, তোমার এইটুকু তুমি যদি লেখো তুমি 80 to 90% মার্কস তুমি এমনিই পাবা। অনেকে লেখে যে 4 উইকে একটা ডায়ালেশন, ওইখান থেকে একটা প্রোট্রুশন বের হয়, তারপরে একটা ট্র্যাকিওসিফিজিয়াল গ্রুপ তৈরি হয় যেখানে রিকনরেনজিয়াল নার্ভ থাকে, অত কিছু জানার দরকার নাই। হ্যাঁ আমি অনেক জানি, তুমি অনেক জানো, ঠিক আছে ভাই, তো তোমাকে যতটুকু জিজ্ঞেস করা হয়েছে তুমি ততটুকু বলো, তারপরে ভালো পারলে ম্যাডামেরই ইন্টারেস্ট থাকবে যে এই ছেলেটা আসলে পারে ভালো দেখি, কতটুকু ওর লেভেল কোন পর্যন্ত, তখনই ম্যাডাম নিজেই আগাবে যে আসলে দেখো কতটুকু জানে। কাজেই তুমি যখন তোমাকে প্রশ্ন করবে নার্ভ সাপ্লাই বা হার্ট, তুমি স্পেসিফিকলি বলবা প্যারাসিম্প্যাথেটিক ইজ বাই ভেগাস, সিম্প্যাথেটিক ইজ বাই এত এত। সরি, ডেভেলপমেন্ট যখন জিজ্ঞেস করবে তখন এই কথাটাই বলবে। তাহলে লাং আমার মোটামুটি শেষ। সরি ভাইয়া, কন্ডাক্টিং জোন রেসপিরেটরি জোনের ডিফারেন্সটা কি একটু আবার বলা যাবে? এখন তো আচ্ছা ডিফারেন্সটা আমি এটা শেষে বলি যদি সময় পাই, কারণ আমার এখনো একটা বড় ভিসেরা বাকি আছে আপু, মানে হার্টটা বাকি আছে, হার্টটা বের করে তারপরে আমরা আবার একটু দরকার হয় 1-5 মিনিটে রিভিউ করব। সুপ্রাপ্লিউরাল মেমব্রেন, সুপ্রাপ্লিউরাল মেমব্রেন হচ্ছে সাবসেকশন ফ্যাসা, তুমি ধৈর্য ধরো আমি তোমাকে অবশ্যই বলবো ইনশাআল্লাহ। তো সুপ্রাপ্লিউরাল মেমব্রেন এটা হচ্ছে আমাদের লাংসটা, যেহেতু থোরাক্স থেকে, থোরাসিক কেজের মেইন কাজ হচ্ছে লাংস এবং হার্টকে সেফ রাখা। থোরাসিক কেজের ফাংশন যদি জিজ্ঞেস করে বলবা যে একটা দুইটা ভাইটাল অর্গান এখানে থাকে, হার্ট এবং লাংস, সেটাকে সেভ করা। এখন কিছু লাংসের আমরা শুরুতেই বলছি ফার্স্ট স্ট্রিপের উপরে যে অংশটুকু লাংসের থাকে সেটাকে আমরা বলি অ্যাপেক্স। এখন এই অ্যাপেক্স যেহেতু নেকের মধ্যে চলে গেছে, অ্যাকচুয়ালি এই নেকের মধ্যে, তার মানে এটা একটা ফেসা দরকার, নাইলে তো নেকের মধ্যে অনেক রকমের প্রেসার হয়, কারণ ওখানে তার কেজ নাই থোরাক্সের মতো। কাজে ওখানে একটা ফেসা দিয়ে আল্লাহ তাআলা আমাদের ঢেকে রাখে। আল্লাহ তাআলা কত মেহেরবান আমাদের, দেখো সুপ্রাপ্লিউরাল মেমব্রেন এটা দিয়ে ঢেকে রাখে। এটার বাউন্ডারি দেখো এই যে কোথায় কোথায় অ্যাটাচমেন্ট, C7 এর উপরে অ্যাটাচমেন্ট, তারপর ইনার বর্ডার অফ দা কোস্টাল কার্টিলেজ, ফার্স্ট কোস্টাল কার্টিলেজ এন্ড ফার্স্ট রিবের এখানে থাকে, এটা লাংসটাকে ঢেকে রাখে। এইটুকুই হচ্ছে, এটা শর্ট নোট আসে মাঝে মাঝে, অত বেশি ইম্পর্টেন্ট না। তার মানে আচ্ছা
একজন ভাইয়া আমাকে জিজ্ঞেস করছিল যে ভাইয়া ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি গুলো যদি একটু বলতাম, এই যে আমি লিখছি ভাইয়া সবই আছে, একটু ধৈর্য ধরো তাইলে সবই পাবা। এই যে প্লুরাল রিসেস, এখন দুইটা জিনিস প্রায় আসে, যে কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস আর কোস্টো মিডিস্ট্রাল রিসেস। এখানে এই যে দেখো আমরা বলি যে লাংস এবং প্লুরা, এটা হচ্ছে একটা, এই যে লাংসের কাভারিং এর নাম হচ্ছে প্লুরা, এই যে প্লুরা, হ্যাঁ এই যে দেখো এই প্লুরা এবং লাংসের, আচ্ছা লাংস আসলে এই যে লাংসের লাইনিং, যেটা আমি যেটা বলি একটু খেয়াল করো সবাই, যে লাংসের এই যে এই জায়গাটা ঘিরে রাখে হচ্ছে ভিসেরাল প্লুরা, আর এই যে থোরাক্সের ইনার এসপেক্ট ঘিরে রাখে হচ্ছে প্যারাইটাল প্লুরা। এই ভিসেরাল প্লুরা আর প্যারাইটাল প্লুরা মাঝখানে যে স্পেস সেটাই হচ্ছে প্লুরাল স্পেস, ঠিক আছে? এখন কিছু কিছু জায়গায় প্লুরাল স্পেসটা একটু বড় হয়ে গেছে, এগুলোই হচ্ছে প্লুরাল রিসেস। এই জায়গাটার নাম হচ্ছে কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস, আর এই জায়গাটার নাম হচ্ছে কোস্টো মিডিস্ট্রাল রিসেস। এখানে যদি ফ্লুইড কালেকশন হয় সেটাকে আমরা কি বলি কেউ জানো? প্লুরাল এফিউশন, ভেরি গুড। যদি পাঁচ জন্মে সেটাকে বলি পায়োথোরাক্স, যদি বাতাস জন্মে সেটাকে বলি নিউমোথোরাক্স, যদি পানি জমে সেটাকে বলি হাইড্রোথোরাক্স। এগুলো সবাই খুব ভালো জানো, হ্যাঁ ঠিক আছে। তো এই যে এখানে এটার ইম্পর্টেন্স আছে, এগুলো এই অ্যাঙ্গেলগুলো অবলিটারেশন হয়ে যায়, তখন এই অ্যাঙ্গেলগুলো থাকে না। আমরা লাংসে সাধারণত ট্রান্সলুসেন্ট দেখি, এই ট্রান্সলুসেন্ট থাকে না, তখন এখানে সাদা হয়ে যায়, এরকম একটা ফ্লুইড লেভেল থাকে, হ্যাঁ। তো ওগত কিছু জানার দরকার নাই, তুমি শুধু বলবা যে কালেকশন অফ ফ্লুইড ইজ কল্ড প্লুরাল এফিউশন। এখন এই যে এটার ইম্পর্টেন্স আছে, দেখো পরে আমি লিখছি, আচ্ছা এখানে প্লুরাল এফিউশনের এই জিনিসটা লেখা হয়েছে, তোমাকে জিজ্ঞেস করবে আমাকে, আমি আমার একটা পরীক্ষায় খুব ভালো মার্কস পেয়েছিলাম এই জিনিসটা, ক্লিনিক্যাল অ্যানাটমি যখন তোমার ধরবে তুমি মনে করবা যে তোমাকে ভালো মার্কস দেওয়ার জন্য ধরছে, ঠিক আছে? এখন এখানে একটা ক্লিনিক্যাল কোশ্চেন প্রায় আসে, বোর্ডেও আসে, যে why pleural effusion is collected from 19 intercostal space। কেউ কি জানো এটার অ্যানসার? এর নিচে আমরা কেন যাই না হয় লাংস থাকে, হ্যাঁ ওইখানে নিচে যদি আমরা যাই তাহলে লিভার, হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, লিভারের ইনজুরি হওয়ার চান্স থাকে, ঠিক আছে? আমরা মূলত বলি, হ্যাঁ হ্যাঁ, তো আমাদের মিড ক্লাভিকুলার লাইনে লাংস থাকে হচ্ছে 6th রিব পর্যন্ত, আর মিড এক্সিলারি লাইনে লাংস থাকে হচ্ছে 8th রিব পর্যন্ত, আর সাব মানে স্ক্যাপুলার লাইন বরাবর থাকে হচ্ছে 10th রিব পর্যন্ত। আর সবকিছু তাহলে দুইটা দুইটা করে বাড়াও, এখানে তাহলে প্লুরা হচ্ছে 10 কি বলে 8 10 12, ঠিক আছে? এটা তোমাদের জন্য কঠিন হয়ে যায়, মানে প্লুরার থেকে লাংস আর প্লুরার মাঝখানে 2 রিবসের একটা গ্যাপ থাকে ইন্সপিরেশনের সময়, অত কিছু জানার দরকার নাই। এখন যেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে লাংসে কি কি সেল থাকে, মানে অ্যাকচুয়ালি অ্যালভিওলাসে কি কি সেল থাকে। তোমরা মোটামুটি সবাই জানো টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট আর অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এই জিনিসগুলো যেন ভুল, তোমাকে অনেক কঠিন জিনিস মাঝখানে বলছি, কিন্তু এই জিনিসগুলো যেন ভুল না হয়। যেমন টাইপ 1 তোমাদের অনেকেই আগে সালফেক্টেড এটা বলো, কারণ ওটা কম থাকে, ওটা আগে বলা যাবে না। টাইপ 1 নিউমোসাইটই হচ্ছে বেশি থাকে। আর এই যে দেখো ছবির মধ্যে দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে মাঝখানে, আচ্ছা এর পরের ছবিটা মানে আরো চমৎকার দেখা যায়। আচ্ছা লাইনিংটা তো মোটামুটি সবারই বলা মুখস্থ হয়ে গেছে, সিলেটেড কলামনার এপিথেলিয়াম উইথ গবলেট সেল, এইটা যেন কারণ ভুল না হয়। ভাইয়া আচ্ছা এই কোয়েশ্চেনটা একটু জানতে চাইতেছি, কোনটা আপু? why pleural effusion fluid is collected from 9th intercostal space, এটার আনসারটা? এটা তো তোমরাই বললে যে নিচে যদি যায় তাহলে হচ্ছে আমার লিভারের ইনজুরি হওয়ার চান্স থাকবে, এবং এর উপরে যদি যায় আমার প্লুরা মানে লাংসের ইনজুরি হওয়ার চান্স থাকবে। সাধারণত মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট হচ্ছে এটা, তো এই কারণে সাধারণত কি বলে লিভার থেকে যদি কোনো কিছু দরকার হয়, দেখবা যে উপরে শ্বাস নিলে আমার ওইখান থেকে আমরা সরাসরি লিভারে চলে যেতে পারি। ধরো একটা লিভারে একটা অ্যাবসেস হইলো, হ্যাঁ সে কারণে ওইটা এক্সপোজারটা আর কি ভালো, এই কারণে ওইখান থেকে ইয়া করা হয়। বুঝতে পারছো আপু? জি ভাইয়া। সেলস অফ অ্যালভিওলাই, যে দেখো টাইপ 1 নিউমোসাইট, এটা হচ্ছে টাইপ 2 নিউমোসাইট, আর এই যে ভিতরে বসে আছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, ঠিক আছে? আচ্ছা এখানে তিনটা সেল, তোমাকে জিজ্ঞেস করবে যে টাইপ 1 নিউমোসাইট সিম্পল স্কোমাস, টাইপ 2 নিউমোসাইট এটার নাম, আরেকটা নাম আছে সারফেক্টেন্ট লেয়ার, আর এটা হচ্ছে তোমরা আমাকে বলো তো এই অ্যালভিওলার ম্যাক্রোফেজ এটা আসলে কই থেকে আসে, এটা কি এটা কোন রকমের সেল? মনোসাইট এগুলো হ্যাঁ মনোসাইটটা যেটা এখানে আসে, যেমন লিভারে যে সেলটা থাকে সেটার নাম কি বলো? কাপার সেল। মানে তোমরা বুঝতে পারতো। হ্যাঁ এই যে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, এটা ড্রয়ার লেভেল তোমরা দত্ত থেকে শিখবে, এবং খুব চমৎকার ভাবে অনেকে এমন ভাবে লাংস আঁকে মনে হয় যে একটা বাক্স এঁকে রাখছে। ছবি আঁকবা খুব সুন্দর, এবং যেগুলোতে ছবি আঁকা সুন্দর হয় সেগুলোতে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। আমার এখনো মনে আছে যখন আমি ব্রাকিয়াল প্লেক্সাস আঁকছিলাম, ম্যাডাম আমার প্রফের ভাইবার সময় বলছে, রিটার্ন খাতা আগে দেখে আসে তো, বলছে যে তোমার ব্রাকিয়াল প্লেক্সাস টাকা খুবই সুন্দর হয়েছে, এতদিন পরে একটা মানে মন মতো একটা ছবি পাইছি, এরকম বলতেছিল ম্যাডাম। আমি তোমরা বক্স করে আঁকবা, সুপ্লেক্স যে পড়াবে সে বলবে এটা যে আমরা ওই মানে রুট ট্রাঙ্ক
ওগুলো আলাদা আলাদা ব্রাঞ্চ, এগুলো কর্ড আলাদা আলাদা, যেভাবে ওই ছবি বক্স করে করে আঁকবা। তো কাজে এই ব্রঙ্কোপালমারি সেগমেন্ট তোমরা সবসময় চেষ্টা করবা দত্ত থেকে আঁকার জন্য, ঠিক আছে? অথবা নিটারের ছবিও খুব সুন্দর, কিন্তু এটা কঠিন। হ্যাঁ, কিন্তু কালার দেওয়া ফ্যাক্ট না, কিন্তু তোমাকে অবশ্যই আগে ছবিটার মার্কিং গুলো খুব সুন্দর হইতে হবে। এগুলো সবাই খুব ভালো জানে, এখানে আর আমি সময় নষ্ট করছি না। কোন বই থেকে আঁকবো, কোন বইটা হ্যাঁ, ব্রাকিয়াল প্লেক্সাসটা আমরা বলি, আমি বলি স্নেলের বই থেকে আঁকতে, কিন্তু স্নেলের ওই নিউরো অ্যানাটমি বইটা মানে বেসিক কপিটা আমাদের দেশে পাওয়া যায় না। এইজন্য তোমরা নেটে সার্চ দিলেও তোমরা দেখবা যে একটা বক্স করা যে ছবিটা আছে, নিটারেও আছে এই ছবিটা বক্স করা একটা দেখবা যে রুট টাং মানে রুট গুলো আলাদা বক্স করে, ট্রাঙ্ক আলাদা করে, বক্স কর্ড আলাদা করে, ব্রাঞ্চ আলাদা করে বক্স করে দাও, সেই ছবিটা আঁকবা তোমরা, ঠিক আছে? হ্যাঁ, আপনি তো ওইটা আঁকছিলেন। হ্যাঁ, আমি ওইটাই আঁকছিলাম। ভাইয়া অনেক কোন লাগছিল আমার। অ্যালভিউলার সেলের যে লাইনিং গুলো ওই এর একটু দেখাই দেন একবার। অ্যালভিউলার সেলের লাইনিং গুলো আমি তো মনে হয় আজকে শেষ করতে পারবো না রে, 36 পেজে গেছে অলরেডি। অ্যালভিউলার সেলের লাইনিং আমি তোমাকে বলে দিই, সেটা হচ্ছে টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট এবং অ্যালভিউলার ব্যাক্টেরিওফেজ, এই তিনটা, ঠিক আছে? লাইনিং হ্যাঁ, লাইনিং গুলো যখন সিলেটেড কলামনার এপিথেলিয়াম উইথ গবলেট সেল। হ্যাঁ, হ্যালো ভাইয়া, আমি এটা শেষ করি, তোমাদের যদি কোশ্চেন থাকে আমি শেষে অ্যানসার দিব। দেখো আমার কিন্তু মিডিস্ট্রিনামটা এবং হার্টটা বাকি আছে, কারণ এটা আমাকে শেষ করতে হবে। তোমাদের দায়িত্ব যেহেতু নিয়েছি, তোমাদেরকে পাঁচটা অন্তত করাইতে হবে। দেখো মিডিস্ট্রিনাম দ্য স্পেস বিটুইন লাংস, সহজ কথায় এটা লিখবা। তারপরে তোমাকে এই জিনিস মিডিস্ট্রিনাম থেকে কিন্তু গদবাড়া কোশ্চেন আসে, দেখবে যে মিডিস্ট্রিনাম থেকে একটা পার্ট কোশ্চেন না হইলেও একটা, বিশেষ করে পোস্টেরিয়র মিডিস্ট্রিনাম সুপিরিয়র, তুমি কি বাউন্ডে দেখো আমি পড়ে গেছিলাম পোস্টেরিয়র মিডিস্ট্রিনাম, আমি জানতামই যে আগের বছর সুপিরিয়র মিডিস্ট্রিনাম আসছে, এরপরে খুব ভালো করে পড়ছি, খুব সব কয়টা কন্টেন্ট লিখছি, ছবি দিছি, খুব ভালো হয়েছে, নিজেরই ভালো লাগছে যে খুব চমৎকার ভাবে লিখতে পারছি। তো কাজে এই জিনিসগুলো খুব ভালো করে পড়বা। ডিফেন্স তো সোজাই, তারপরে একটু কালার পেন করে, এটা আলাদা সেশন আছে কিভাবে রিটেনে ভালো করতে হয়, ওটা বলবে আশা করি। তো বাউন্ডারি এন্ড কন্টেন্ট, পোস্টেরিয়র, সুপিরিয়র, মিডল, অ্যান্টেরিয়র কিভাবে ভাগ হয় আমরা ছবিতে দেখি। দেখো এই যে এটা লাংসের দুইটার মাঝখানে যে স্পেস, সেটাই হচ্ছে মিডিস্ট্রিনাম। এটাকে আমরা ওই যে অ্যাঙ্গেল অফ ব্রিজ থেকে পোস্টেরিয়রলি T4 বরাবর একটা লাইন টানি, লোয়ার বর্ডার অফ T4, সেখানে সেটা উপরে হচ্ছে সুপিরিয়র মিডিস্ট্রিনাম আর এটা হচ্ছে ইনফিরিয়র মিডিস্ট্রিনাম। এটাকে আবার পেরিকার্ডিয়াম দিয়ে ভাগ করি। কথাগুলো খেয়াল করবা যে কি দিয়ে ভাগ করি। এই ইমাজিনারি লাইন দিয়ে সুপিরিয়র ইনফিরিয়র, আর এরপরে হচ্ছে পেরিকার্ডিয়াম দিয়ে ভাগ করি। হার্ট উইথ পেরিকার্ডিয়াম হচ্ছে মিডল মিডিস্ট্রিনাম, এর সামনে অ্যান্টেরিয়র, এর পিছনে পোস্টেরিয়র। তো যেটা লাগবে সেটা হচ্ছে এই সুপিরিয়র মিডিস্ট্রিনাম আর পোস্টেরিয়র মিডিস্ট্রিনাম বাউন্ডারি কন্টেন্ট খুবই লাগবে। এখন তো অ্যান্টেরিয়রও চলে আসে মাঝে মাঝে। সুপিরিয়রটা সেটা হচ্ছে দেখো, বুঝতেই পারতেছো, এই যে অ্যান্টেরিয়রলি ম্যানিপুলেম স্টাডি থাকবে, এই যে এখানে থাকবে হচ্ছে দেখো ইয়াগুলা পোস্টেরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার অফ দা পোস্টেরিয়রলি থাকবে হচ্ছে এই ভার্টিব্রার গুলো, অ্যান্টেরিয়র সারফেস গুলো থাকবে। তারপরে হচ্ছে যে দেখো থোরাসিক ইনলেট থাকতেছে, তারপর নিচে থাকবে এই জায়গাটা হচ্ছে সুপিরিয়র মিডিস্ট্রিনাম। এখন রুট অফ দা লাং এর ম্যাক্সিমাম স্ট্রাকচার তো দেখবা। দেখো একটা প্রশ্ন করলে তুমি যদি, কেন কোরিলেশনের কথা এত বেশি বলি, কোরিলেশন করলে দেখো তুমি একটা জিনিস পড়ে দুইটা জিনিস, তুমি যদি মিডলেটটা খুব ভালোভাবে পড়ো, তোমার সুপিরিয়র মিডিস্ট্রিনামের কন্টেন্টও খুব ভালো করে পড়া শেষ। দেখো সুপিরিয়র মিডিস্ট্রিনাম কন্টেন্ট সেম জিনিস, ট্রাকিয়া আসতেছে, দেখো গলা থেকে নামতেছে না, তো এই যে ইসোফেগাস, তারপর মাসেল, এই যে এই ফাসিলগুলাই কিন্তু আবার সেই থোরাসিক ইনলেট ক্রস করে। আর্টারি দেখো সেম জিনিস না, কাজে এখানে আর আমি সময় নষ্ট করছি না। সুপিরিয়র মিডিস্ট্রিনাম, থোরাসিক ইনলেট একই জিনিস। আর অ্যান্টেরিয়র মিডিস্ট্রিনাম বললামই তো, এই হার্ট উইথ পেরিকার্ডিয়ামের আগের অংশটুকু অ্যান্টেরিয়র মিডিস্ট্রিনাম, পোস্টেরিয়র মিডিস্ট্রিনাম এর পিছনের অংশটুকু। দেখো অ্যান্টেরিয়র পেরিকার্ডিয়াল স্যাক। আচ্ছা, এইটা কন্টেন্ট গুলা খুব ইম্পর্টেন্ট। দেখো এই যে মিডল মিডিস্ট্রিনামের কন্টেন্টে বোঝাই যাচ্ছে হার্ট থেকে কি কি বের হয়। হার্টের পেরিকার্ডিয়াম আছে, অ্যাসেন্ডিং আওরটা, পালমোনারি ট্রাঙ্ক, ব্রাঞ্চেস আর পালমোনারি ভেইন। আমরা জানি মোটামুটি হার্টের রাইট ভেন্ট্রিকল থেকে কি বের হয়, লেফট ভেন্ট্রিকল থেকে কি বের হয়। দেখো চারটা জিনিস হয়ে গেল। দেখো তুমি কত ট্যাক্টফুল ওয়েতে তুমি এটা মনে রাখতে পারো। অনেকে মিডল মিডিস্ট্রিনামের কন্টেন্ট আহামরি মুখস্থ করে দেখে, একটু বুঝে পড়লে দেখো তার কোনো কষ্টই করা লাগে না। হার্ট থেকে কি কি বের হচ্ছে এগুলোই এটার কন্টেন্ট হবে। আলাদা করে যদি মনে রাখতে হয় তাহলে পেরিকার্ডিয়াক ফ্রেনিক আর ফ্রেনিক নার্ভের নাম, এই জিনিসগুলো একটু মনে রাখলে ভালো মার্কস ক্যারি করবে। কিন্তু এগুলা লিখলেই অনেক কন্টেন্ট হয়ে যায়, 4-5টা হয়ে যায়, মানে মার্কস দেওয়ার জায়গা তৈরি হয়। আচ্ছা, পোস্টেরিয়র মিডিস্ট্রিনাম, এটা আমি মনে রাখতাম যে এসপি ভ্যাট দিল, এটা দিয়ে মনে রাখতাম। এই যে দেখো কি কি কন্টেন্ট, বাউন্ডারি তো মোটামুটি বোঝাই শেষ। কন্টেন্ট হচ্ছে ব্যাড, মানে আমি মনে রাখতাম ভ্যাট, তোমরা আরো ভালো ছন্দ যোগ, আমি এটা দিয়ে মনে রাখতাম। তার মানে হচ্ছে এখানে দেখো ভেগাস নার্ভ, তারপরে অ্যাওর্টা, তারপর হচ্ছে থোরাসিক ডাক্ট, এই তিনটা বড় স্ট্রাকচার। আর হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা সেটাকে আমরা বলি। তারপরে হচ্ছে এই যে এসে হচ্ছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক আর স্প্ল্যান্টিক নার্ভ, হ্যাঁ, পোস্টেরিয়র মিডিস্টাল লিম্ফ নোড। এইভাবে তোমরা মনে রাখতে পারো। আবার তোমরা ছবি দেখেও খুব চমৎকার ভাবে মনে রাখতে পারো, কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে কথা। এখন আমরা হার্টে ঢুকি, ঠিক আছে? মিডিস্ট্রিনাম মুখস্থ জিনিস, এখানে বোঝার তেমন কিছু নাই, হার্টটা একটু বোঝার। হ্যাঁ, হার্টের যে জিনিসগুলো গদ বাতাসে রিটার্ন কোশ্চেন, দেখো এই কোশ্চেনগুলো তোমাদের রেকর্ড যদি থাকে, তোমরা এই কোশ্চেনগুলো তোমাদের
বইও আছে, কোশ্চেন ব্যাংক আছে, সেগুলো থেকে পড়ে ফেলবা। ইন্টেরিয়র অফ দ্য রাইট, কেউ যদি চোরামি করতে চাও তাহলে সে দুইটা কোশ্চেন পড়বা, ইন্টেরিয়র অফ দ্য রাইট এট্রিয়াম এন্ড আর্টারি সাপ্লাই অফ দ্য রাইট এট্রিয়াম, আর এই যে কন্ডাক্টিং সিস্টেম, এই তিনটা কোশ্চেন সে পড়বা যদি কেউ চোরামি করতে চাও। তারপরে বাকিগুলো দেখবা যে এমনি পড়া শেষ। ইন্টেরিয়র অফ দ্য রাইট এট্রিয়াম পড়লে আমি বলি যে 90% পড়া শেষ। দেখো পাস করা কত সহজ না, একটু কষ্ট করলেই হয়, তাই না? ভালো রেজাল্ট করাও আসলে সহজ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমরা ভাইবাতে হার্ট খুব ইম্পর্টেন্ট, দেখবে বললামই তো যে থোরাক্স যার হার্ট পড়বে হার্ট, যার লাং পড়বে লাং, কারণ থোরাক্সই তোমার ভাইবা শুরু হবে। অ্যানাটমিক্যাল পজিশন যদি ভুল করো তুমি পরে যত ভাইবা ভালো দাও, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। আমরা বলি না আগে দর্শনধারী পরে গুণ বিচারী, তো ব্যাপারটা তাই। তুমি যদি আগে খারাপ করো তখন তোমার আর গুণ বিচার করা হবে না। অ্যানাটমিক্যাল পজিশন তুমি বলবা যে ফ্ল্যাট স্টার্নোকোস্টাল সারফেস লাইজ অ্যান্টেরিয়রলি। তুমি যদি বলে স্টার্নোকোস্টাল লাইজ, কোনো কথাই হলো না। তারপর তুমি যদি বলে অ্যাপেক্স লাইজ মিড ক্লাভিকুলার এত সেন্টিমিটার, তুমিও কোনো কথাই হলো না। তুমি যদি বলো পয়েন্টেড, এটাকে সরি এখানে এটা হবে ফিফথ হবে, এটা সিক্সথ হয়ে গেছে। পয়েন্টেড অ্যাপেক্স লাইজ জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, বেস অফ দ্য হার্ট লাইজ ডিরেক্টেড পোস্টেরিয়রলি। এটা তোমরা মোটামুটি সবাই জানো। হার্ট ধরাটা খুব ভালোভাবে শিখবা। হাতে বাম হাতু তালুর উপরে হাতটা ধরবা, অ্যাপেক্সটা থাকবে হচ্ছে বৃদ্ধাঙ্গুলি আর ইনডেক্সের মাঝখানে বাম হাতে, ঠিক আছে? এটা তো আমার সরাসরি নাই তাহলে। আর ডান হাতের যে ইয়াটা মানে তালুটা সেটা থাকবে বেস অফ দা হার্ট বরাবর। এটা হচ্ছে আদর্শ নিয়ম, একদম নিপল বরাবর ধরবা, বুকের মাঝখানে, একদম খুব বেশি বামে না খুব বেশি ডানে না, কারণ হার্টের ম্যাক্সিমাম অংশ কিন্তু আমাদের সেন্ট্রালি থাকে। অনেকেই বলে যে লেফটে বেশি থাকে, কিন্তু সেন্ট্রালি বেশিরভাগ থাকে কিছু। আচ্ছা ঠিক আছে, ফিচার আচ্ছা এগুলো জানতে হবে, পার্ট জানতে হবে, সারফেস বর্ডার রিলেশন, অনেক কঠিন জিনিস আছে। কার্ডিয়াক প্লেক্সাস, কার্ডিয়াক স্কেলেটন, এগুলো পড়াইলে আমি 2-3 ঘন্টা পড়াইতে পারবো, কিন্তু আমি তো তোমাদের অত কিছু পড়াচ্ছি না। তোমাকে পড়াচ্ছি তোমাকে পাস করার জন্য কতটুকু লাগবে, তুমি অতটুকু পড়ো, তারপরে তুমি নিজ দায়িত্বে তুমি যদি পড়ো তাহলে তুমি সেটা পড়তে পারো। এখানে দেখো হার্টের তিনটা লেয়ার তোমরা জানো। আচ্ছা পেরিকার্ডিয়ামের একটু কথা বলি, এটা সবাইই জিজ্ঞেস করবে, যে তোমাকে জিজ্ঞেস করবে যে ডিসঅর্ডারটার নাম কি, তুমি নিজে বলবা যে দা হার্ট উইথ পেরিকার্ডিয়াম। এই কথাটা অনেকে পেরিকার্ডিয়াম কথাটা বলতে ভুলে যায়, পেরিকার্ডিয়াম কথা বলতে ভুলে যাবে না। পেরিকার্ডিয়াম, তখন জিজ্ঞেস করবে যে ভাইয়া আসলে কোন পেরিকার্ডিয়াম, তখন তুমি বলবা যে এটা সেরাস পেরিকার্ডিয়াম। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে করে তোমার সবই জিজ্ঞেস করবে যে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এটা নার্ভ সাপ্লাই কি, ক্যান্ডোফ্রেনিক নার্ভ, এরকম তোকে জিজ্ঞেস করবে। দেখো আচ্ছা দেখো হার্টে তিনটা লেয়ার থাকে, আমরা দেখো যে পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামে ভালভ থাকে, মায়োকার্ডিয়াম মূলত মাসেল, আর এই এপিকার্ডিয়াম এখানে মূলত আমাদের ওই পেরিকার্ডিয়াল টিস্যু থাকে। ওই যেটা সেরাস পেরিকার্ডিয়ামের ভিসেরাল লেয়ার সেটাই আসলে আমার এই এপিকার্ডিয়ামটা। আচ্ছা ওইটা ওখানে ফ্যাট থাকে। আচ্ছা যেটাই হোক, হার্টের মানে পেরিকার্ডিয়াম থেকে একটা প্রশ্ন বেশিরভাগ আসে, পেরিকার্ডিয়ামের লেয়ার কয়টা আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়ামের নার্ভ সাপ্লাইটা, এটা তোমরা যেন ভুল না করো। এটা কেউ কি জানো ফাইব্রাস পেরিকার্ডিয়ামের নার্ভ সাপ্লাইটা কি? বলেই দিছি, হোয়াই ফাইব্রাস পেরিকার্ডিয়াম ইজ সাপ্লাইড বাই ফ্রেনিক নার্ভ। কেউ কি অ্যানসারটা জানো? তাহলে বুঝবো তোমার why phrenic nerve? কেন phrenic nerve? আনসারটা কেউ ঠিক মতো হচ্ছে না। ভেরি গুড, যে সেপ্টাম ট্রান্সফার শব্দটা বলেছো সে আগামী দিনের অনার্স প্রার্থী, আমি এটা বলে দিলাম। ভালো জানো আর কি, যারা এরকম রেসপন্স করে দিন শেষে তারাই কিন্তু ভালো করে। আচ্ছা যেটা বলতেছি সেটা হচ্ছে দুইটা একই সোর্স থেকে ডেভেলপ করে, দেখবা যে সেন্ট্রাল টেন্ডন আর ফাইব্রাস পেরিকার্ডিয়াম একসাথে লাগানো থাকে, সেম কারণই এটা, ঠিক আছে? এই কারণেই কিন্তু এটা দেখা গেছে যে ডায়াফ্রামটা তো আসলে নেকে থাকে, হ্যাঁ নেক থেকে ডিসেন্ড করে, তো ওই নার্ভ সাপ্লাইটা টেনে টেনে নিয়ে আসে, এই কারণে ফাইব্রাস পেরিকার্ডিয়ামের নার্ভ সাপ্লাই কিন্তু সেই ফ্রেনিক নার্ভই রয়ে যায়। আর তোমরা যেটা বলেছো ভেগাস নার্ভ, সেটা হচ্ছে ভিসেরাল পেরিকার্ডিয়ামের নার্ভ সাপ্লাই, ঠিক আছে? এটা একটু খেয়াল করবা। আচ্ছা এই যে একই অ্যানসার, why fibrous pericardium and central tendon is attached together, same answer, ঠিক আছে? তোমরা যেটা বলেছো সেটা পরের লাইনে লিখবা, কিন্তু মেইন কথা কিন্তু সেপ্টাম ট্রান্সভার্স শব্দটা যেন থাকে, ঠিক আছে? পেরিকার্ডিয়াল সাইনাস এখানে এগুলাতে তোমরা জানো এটা দেখাইতে হয় অনেক সময় যদি থাকে, আর অনেক সময় বেশিরভাগ কলেজে পেরিকার্ডিয়ামটা ছেড়ে থাকে, তখন আর দেখানো যায় না, স্টিক ঢোকায় দেখবা। আর অবলিক সাইনাসকে আমরা বলি কালডিস্যাক, মানে একদিকে খোলা যায় শুধু ইনফেরিয়রলি, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু বেস অফ দা হার্ট এর রিলেশন খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের সবাইকে মোটামুটি জানতে হয়। তো এটা ভিডিও দেয় যে হ্যাঁ হ্যাঁ বলো, আমাদের সময় কম। হ্যাঁ জি তাহলে আনসার কি সেপ্টাম ট্রান্সভার্স হবে? আবার বলো ভাইয়া, কি বলেছো বুঝি নাই। ভাই আনসারটা কি সেপ্টাম ট্রান্সভার্স হবে যে আগে বললেন? হ্যাঁ মানে হোয়াই, মানে দুইটা একসাথে কেন লেগে থাকে, এটা তো অ্যানসার এটাই। জি ভাইয়া, জি থ্যাংক ইউ ভাইয়া। মানে এটা একই সোর্স থেকে আসলে সেপ্টাম ট্রান্সভার্সাম, ওখানে একটা মেসোডার্মাল প্লেট থাকে, এটা পড়াইলে আবার লিভারের অ্যানাটমি অনেক কিছু পড়ানো দরকার। শুধু এইটুকু জানো যে এটা একটা মেসোডার্মাল প্লেট, এখানে থেকে হচ্ছে সেন্ট্রাল টেন্ডন অফ ডায়াফ্রাম আসে, তোমরা পড়বা ডায়াফ্রামের কথা, আর হচ্ছে পেরিফাইব্রাস দুইটা একসাথে অ্যাটাচ থাকে। আর যেহেতু ডায়াফ্রামটা আসে নেক থেকে,
ডিসেন্ট করে, সে কারণে ওই নার্ভ সাপ্লাইটা সাথে করে নিয়ে আসে ফ্রেনিক নার্ভ। আমরা বলি C3-4-5, এগুলো পরে আসলে অনেক পড়া, আমরা অত কিছু জানতে চাই না, শুধু এই জিনিসটা জিজ্ঞেস করে রিটেনেও আসে। হ্যাঁ, রুট ভ্যালু পারলে ভালো, না পারলে সমস্যা নেই। আচ্ছা, বেস অফ দ্য হার্ট দেখো, বাউন্ডারি এটা মোটামুটি সবাই জানে যে কি বলে, বাইফার্কেশনটা উপরে থাকে, নিচে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ যেটা, আর রাইট পাশে হচ্ছে রাইট অ্যাট্রিওমের রাইট বর্ডারটা, লেফট মানে এই জায়গাটা মোটামুটি বলতে গেলে মানে যেখানে আমরা ডান হাতটা দেই আর কি, সেটা হচ্ছে বাউন্ডারি। এবং এটা রিলেশনটা, এটা তোমাদের দত্তে 10টা সিরিয়াল আছে, অনেক স্যার ম্যাডাম এই 10টা সিরিয়ালই খুব শুনতে চায়। এই যে আমি এখানে মনে হয় লিখছি অবলিক সাইনাস, এইগুলা কিন্তু হুবহু মুখস্থ রাখবা সবাই, ঠিক আছে? কিছু জিনিস আছে হুবহু মুখস্থ রাখতে হয়, যেমন ওই যে ভ্যান বললাম, তারপরে এই যে বেজ অফ দ্য হার্ট, এটা অস্পিতে দেয় এই জন্য মুখস্থ করতে হয়। ভাইবা তো ওইভাবে ধরে না, কিন্তু অস্পিতে তোমার লেখার জন্য যে 10টা পয়েন্ট লিখবে সে 2-2 পাবে, ঠিক আছে? আচ্ছা, করোনারি আর্টারি, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি বলছি 2টা প্রশ্ন যদি কেউ পড়ো, রাইট অ্যাট্রিয়ামের ইন্টেরিয়র পড়বা আর আর্টারি সাপ্লাই অফ দ্য হার্ট পড়বা, এই 2টা রিটেন কোশ্চেন পড়লে মোটামুটি। দেখো আমরা কেন আসলে ক্লাস নেই, কারণেই ক্লাস নেই। দেখো এই যে এখানে দেখো অ্যাওর্টিক সাইনাস থেকে আসে, এইটার কোর্সটা মোটামুটি সবাই রাইট বইতে খুব চমৎকার করে লেখা। এই যে দেখো রাইট করোনারি আর্টারি, রাইট অ্যাওর্টিক এখান থেকে আসতেছে, এখান থেকে এই যে দেখো অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ বরাবর। একটা জিনিস তোমরা এখান থেকে খেয়াল করবা, সেটা হচ্ছে মানে অ্যান্টেরিয়র অ্যাসপেক্টটা মূলত লেফট, এখানে দেখো এই যে লেফট করোনারি আর্টারি, এখানে অ্যাওর্টিক সাইনাস থেকে এসে এই দেখো সার্কামফ্লেক্স আর্টারি, আর এই যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে সাপ্লাই দিচ্ছে। তো এটা হচ্ছে অ্যান্টেরিয়রলি মূলত লেফট করোনারি আর্টারিটা থাকে, আর পোস্টেরিয়রলি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু আমাদের রাইট ডমিনেন্ট মানুষের সংখ্যা বেশি, এই কারণে পোস্টেরিয়র কি বলে রাইট করোনারি আর্টারিটা বেশিরভাগ ক্ষেত্রে পোস্টেরিয়রলি দিয়ে দেয়। এই যে দেখো এখানে মার্জিনাল আর্টারি হয়, তারপর এখানে নোডাল আর্টারি আছে, কোনাস আর্টারি আছে, ছোট ছোট আর্টারি। কিন্তু তোমার মেইন ব্রাঞ্চগুলোর নাম কিন্তু বললে চলবে না, তোমাকে মেইন ব্রাঞ্চগুলোর নাম, এই যে দেখো এখানে ছবি দেখানো হয়েছে, মানে তুমি সব বললা নোডাল আর্টারি কোনাস আর্টারি বললা, কিন্তু পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি মেইন ব্রাঞ্চটার নাম লিখতে ভুলে গেছো, তাইলে কিন্তু তোমার মার্কস কমে যাবে। সেম জিনিস। আচ্ছা, এখানে দেখো এই যে অ্যাওর্টিক সাইনাস থেকে আসলো, এই যে কোর্সটা দেখানো হয়েছে নিচে, খুব চমৎকার। আর তোমাদেরকে একটা পরামর্শ আমার ক্লাসের পরেও, মানে তোমরা সবসময় ছবি দেখবা, তোমার পড়তে ভালো মুখস্থ না করো, তুমি ছবি দেখবা। ছবি অ্যানাটমি হচ্ছে 90% ছবি দেখা, ছবি দেখা অ্যাপস আছে বিভিন্ন, ওগুলো একটু নেড়ে চেড়ে দেখবা, তাইলে দেখবা যে অনেক ভালো প্রিপারেশন হচ্ছে। এই যে দেখো কার্ডিয়াক সাইনাস, করোনারি সাইনাস, এই যে গ্রেট কার্ডিয়াক পেইন, মিডল কার্ডিয়াক পেইন, স্মল কার্ডিয়াক পেইন। এই যে দেখো আমরা যদি একটু বলি, দেখো এই যে মিডল কার্ডিয়াক পেইন, হ্যাঁ এই যে এখানে দেখা যাচ্ছে গ্রেট কার্ডিয়াক পেইন, তারপরে এগুলা সবগুলা এই যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, হ্যাঁ এখানে করোনারি সাইনাস, এটা শর্ট নোট আসে, করোনারি সাইনাস কি কি পেইন ট্রেন করে, ওই যে ভেনা কর্ডিস মিনিমি ওগুলা বাদে, স্মল কার্ডিয়াক পেইন এই দুটো বাদে, এগুলো হচ্ছে সরাসরি রাইট অ্যাট্রিয়ামে ট্রেন করে, বাকিগুলা কিন্তু করোনারি সাইনাসে। আচ্ছা, এটা পরে আসে এই যে রাইট অ্যাট্রিয়ামের ইন্টেরিয়র, তাইলে মোটামুটি বুঝে যাবে। আচ্ছা, ভেনাস ড্রেনেজ গুলো আবার একটু বলি। একটা কথা মনে রাখবা যে তোমার কথাটা হবে স্পেসিফিক। তোমাকে যদি জিজ্ঞেস করে যে হার্টের আর্টারি সাপ্লাই, তুমি বলবা রাইট এন্ড লেফট করোনারি আর্টারি, কথা শেষ। তখন তোমাকে জিজ্ঞেস করে আচ্ছা এদিকটা ব্রাঞ্চগুলো কোনটা আছে, গ্রেট কার্ডিয়াক ভেনটা দেখাও তো, স্মল কার্ডিয়াক ভেন দেখাও তো, মিডল কার্ডিয়াক, এটা দেখবা যে নিটারে খুব চমৎকার ভাবে ছবিটা দেখানো হয়েছে। এখানে সময় স্বল্পতার কারণে প্রত্যেকটা জিনিস আমি হয়তো দেখাইতে পারতেছি না, কিন্তু গ্রসলি বলে যাচ্ছি আর কি। তো এখানে যে জিনিসটা তোমাদের লাগবে অবশ্যই সেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, ঠিক আছে? রাইট অ্যাট্রিয়ামের ইন্টেরিয়রটা দেখো, এই যে আমরা ওপেনিং গুলো স্মুথ পার্টে বলি, আর রাফ পার্টে কি কি থাকে সেটা তো বলাই শেষ, যে অ্যাট্রিয়াম প্রপার, হ্যাঁ ওই ক্রিস্টাল এটা আসতেছে। তো মানে যেটা আমাদের স্মুথ পার্ট, সেখানে দেখো খালি ওপেনিং গুলা নাম লিখবা, কত সোজা, ছবিটা দিবা আর হচ্ছে ওপেনিং গুলা নাম লিখবা, ফুল মার্কস। তো সুপিরিয়র ভেনা কাবা, ইনফেরিয়র ভেনা কাবা, করোনারি সাইনাস, রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ওপেনিং বাই দ্য টু চেম্বার, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে একটু এলোমেলো হয়ে গেছে, তোমাদের বইগুলোতে আরো বেশি সুন্দর করে লেখা। আচ্ছা, লাভ পার্ট, এখানে আমি এই জন্য আবার স্লাইড বানাইছি, এখানে লিখছি যে লাভ পার্টে দেখো কি কি থাকে, ক্রিস্টো টার্মিনালিস থাকে, মাসকুলার পেকটিনিটি। এই যে দেখো ক্রিস্টো টার্মিনালিস হচ্ছে একটা মাসেল রিজ, আর এখান থেকে চিরুনির মতো, দেখো অ্যানাটমিতে আমি বলছি সবগুলো হচ্ছে নাম, চিরুনির মতো মনে হচ্ছে না, এগুলো হচ্ছে মাসকুলার পেকটিনিটি। পেকটিনিট মানেই হচ্ছে চিরুনি, যে মাসেলগুলা এই পেকটিনেটের মতো থাকে চিরুনির মতো, সেগুলো হচ্ছে মাসকুলার পেকটিনিটি, হ্যাঁ। আর এই যে এগুলো তো মোটামুটি বলাই হয়েছে। তিনটা পার্ট আসলে আমরা বলি যে রাফ পার্ট, স্মুথ পার্ট এবং ইন্টারঅ্যাট্রিয়াল পার্ট। একদম সেই জিনিসগুলো শুধু নাম লিখবা, অনেকে ডেসক্রিপশন লিখতে চাবে, ডেসক্রিপশন লেখার সময় থাকলে তুমি লেখো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আগে নামগুলো লেখো। আচ্ছা, তারপর হচ্ছে কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট, এটা শুধু নাম। আচ্ছা, এখানে এবি বান্ডেল, আচ্ছা এখানে যে জিনিসটা এসএ নোট, এপি নোট, তারপর এই যে সিরিয়ালটা মনে রাখবা যে অ্যান্টেরিয়র ইন্টারনোডাল পাথওয়ে আছে তিনটা, অ্যান্টেরিয়র, মিডল এন্ড পোস্টেরিয়র, এভি নোড আছে। আমাদের পেসমেকার কোনটাকে বলি আমরা, কেউ জানো? তারপর এগুলো সবগুলারই এটার এগুলো নিয়ে অনেক কথা আছে, কিন্তু তোমার অ্যানাটমিতে যেটা লাগবে এটার আর্টারি সাপ্লাই থাকবে এবং লোকেশন, এই ছবিটা তোমরা শিখবা। আচ্ছা, কার্ডিয়াক ডমিনেন্স, সহজ কথায় বললে অনেক কথা বলা আছে, কিন্তু এগুলা পেঁচাইতে চাই না। সোজা কথায় মনে রাখবা যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এটা যে আর্টারিটা সাপ্লাই দিবে সেই ডমিনেন্স,
মানে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এটা যদি রাইট কর্নারি আর্টারি দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই দেয় 90% ক্ষেত্রে, তাহলে সেটা রাইট ডমিনেন্ট। আর যদি এই আর্টারিটা কোনোভাবে মানে লেফটের কোনো ব্রাঞ্চ যেমন সারকামপ্লেক্স আর্টারি অথবা অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ কোনোভাবে যায় দেয়, সেটা হচ্ছে লেফট ডমিনেন্স। কোনটা বেশি খারাপ বলো তো? লেফট ডমিনেন্স। লেফট ডমিনেন্স, কারণ একটা আর্টারি পুরো হার্টকে সাপ্লাই দিচ্ছে, তার মানে ওইটা অক্লুড হলে তার মায়োকার্ডিয়াল ইনফাকশন অথবা তার সিকুয়েলি খারাপ হতে পারে। এই কারণেই এই যে অ্যানসারটা এখানে লিখছি। আচ্ছা, ডেভেলপমেন্ট অফ হার্ট, এটা তোমরা আমি সব সময় বলি ডেভেলপমেন্ট হচ্ছে পয়েন্ট অনুসারে বলবা, তোমাদের জন্যই কিন্তু আমি আলাদা করে এইভাবে করে লিখছি ডেভেলপমেন্ট অফ হার্ট। শুধু ডেভেলপমেন্টাল সোর্সটা লিখবা। এই যে দেখো রাইট অ্যাট্রিয়াম কই থেকে আসে, রাফ পার্ট হচ্ছে রাইট, মনে রাখবা যে অ্যাট্রিয়ামের রাফ পার্টগুলা অ্যাট্রিয়াম প্রপার থেকে আসে, এটা মনে রাখবা। হ্যাঁ, আর ওই ভেন্ট্রিকুলার স্মুথ পার্টগুলা কোনাস কর্ডিস থেকে, এটা আমি মনে রাখতাম, তোমরা কিভাবে মনে রাখো জানি না। তো রাইট অ্যাট্রিয়ামের মানে রাইট অ্যাট্রিয়ামের যে রাফ পার্টটা সেটা হচ্ছে অ্যাট্রিয়াম প্রপার, দুইটারই আমি বললামই তো যে রাফ পার্ট হচ্ছে অ্যাট্রিয়াম প্রপার থেকে আসবে। ছবিটা দেখানোর চেষ্টা করছি, প্রিমিটিভ অ্যাট্রিয়াম এটাই হচ্ছে কি অ্যাট্রিয়াম প্রপার আসলে। আবার দেখো এই যে স্মুথ পার্ট অ্যাবজর্পশন লেফটের ক্ষেত্রে হচ্ছে পালমোনারি ভেইন থেকে আসে, আর ওই রাইট হর্ন অফ সাইনাস ভেনুসাস থেকে রাইট অ্যাট্রিয়ামে স্মুথ পার্ট আসে। আর ডেভেলপমেন্ট অফ ভেন্ট্রিকল, এই যে দেখো এটা তোমাদের মাঝে মাঝে লেজ আকারে দিয়ে দেয়, যে একটা বড় কোশ্চেন দিছে, দেখা যাচ্ছে তোমরা এই ডেভেলপমেন্ট না জানার কারণে কোশ্চেনে অ্যানসারই করতে পারো না। কাজেই এই জিনিসগুলো তোমাকে লাগবে, আর ভালো মার্কস পাইতে হলে এমব্রায়োলজি লাগবেই। ঠিক আছে, সবার জন্য বাধ্যতামূলক না, তবে সবসময় মনে রাখবা তুমি যদি জেনারেল জিনিস না পারো তোমাকে কোনোদিনই এমব্রায়োলজিতে যাবে না। কাজে তোমাকে আগে ফিচার পড়তে হবে, পার্টস পড়তে হবে, তারপরে দেখো এখানে স্মুথ পার্ট, কোনাস কর্ডিস, বালবাস কর্ডিস এগুলো বলা হয়েছে। লেফট ভেন্ট্রিকল হচ্ছে এটা মোটামুটি বলা হয়েছে। ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, এটা ডেভেলপমেন্টটা প্রায় আমাদের সবাই পরীক্ষায় আসছিল। তো সেপ্টাম প্রাইমাম, এন্ডোকার্ডিয়াল কুশন, সেপ্টাম সেকান্ডাম, এগুলো কিভাবে আসে দেখো উপর থেকে আসতেছে। এখানে এই অবলিক ফোরামেনটার নামই হচ্ছে হ্যাঁ আমাদের ফোরামেন ওভাল। হ্যাঁ, এটা যদি প্যাটার্ন থাকে সেক্ষেত্রে আমরা বলি প্যাটার্ন ফোরামেন ওভাল। ঠিক আছে, এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে এখানে এইভাবেই লিখবা যে কোনাস কর্ডিস। আমি বলছিলাম না যে রাইট মানে বথ ভেন্ট্রিকল স্মুথ পার্ট আসে কোনাস কর্ডিস থেকে, দেখো কোনাস কর্ডিস থেকে, আর ওইটা আসবে হচ্ছে রাইটের ক্ষেত্রে একটু ট্রিকি ভাবে মনে রাখতে হয় বালবাস কর্ডিস। তোমার যদি ডেভেলপমেন্ট অফ হার্ট আসে তুমি এই জিনিসগুলো লিখবা, আর এর আগে যে ছবিটা দেখাইলাম এই যে ছবিটা দিবা। তোমারে মার্কস দেখাইলাম, কে দিবে না সেটা আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, ডায়াফ্রাম এটা মনে হয় অ্যাবডোমেনে করাবে আমাকে বলছে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তোমরা কি আমাকে স্লাইডটা একটু দেখান ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলো। ডায়াগ্রামের আগের স্লাইডটা যেটা হচ্ছে কোশ্চেন ভাইবার ছিল, স্লাইডটা একটু দেখতে পাচ্ছি ভাইয়া এটা আপু এটার আগেরটা এর পরেরটা ভাইয়া। এটা না ভাইয়া, ডায়াফ্রামের ফার্স্ট স্লাইডটা। ও ডায়াফ্রাম। আচ্ছা ডায়াফ্রাম একটু বলে দেই, কোশ্চেনগুলো দেখতে চাই 5 মিনিট একটু বলে দেই যদি, কারণ অ্যাবডোমেন অনেক বিস্তারিত তো নাও সময় পাইতে পারে, এই কারণে আমি একটু বলি। সেটা হচ্ছে ডায়াফ্রামের অরিজিন। এই যে কোশ্চেনগুলো একটু দেখো, নার্ভ সাপ্লাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফাংশন এক দুইটা তো পারবাই, কিন্তু যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে লেভেলটা আসে, যে কোন লেভেলে এটা কি। ঠিক আছে, মানে ওইটা ওই যে তোমরা বলবা যে ওপেনিং গুলো, যেটাকে আমরা এক কথায় বলি যে ওপেনিং গুলো, এই যে দেখো আমি ট্রিপল স্টার 4টা স্টার দিয়ে রাখছি, এই কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে। তো আমি একটু সংক্ষেপে 2-4 মিনিটে বলি। অ্যানাটমিক্যাল পজিশন দেখবে যে রাইট ডোমটা একটু উপরে থাকে, আর সেন্ট্রাল টেটন সুপিরিয়রলি থাকবে, আর রাইট ক্রাস্টটা একটু নিচে থাকে, আর নাম্বার 2-3 পর্যন্ত চলে যায়, তোমরা দেখছো। আচ্ছা ঠিক আছে, এখানে অরিজিন হচ্ছে 3টা আছে, এগুলো বলতে তো আর আসলে সময় থাকে না, আমার সময় প্রায় শেষ। তো তোমরা যেই জিনিসগুলো এখান থেকে পড়বা সেটা হচ্ছে এটার অরিজিনটা পড়বা, আর নার্ভ সাপ্লাই পড়বা। আর্টারি সাপ্লাই অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু ওপেনিং গুলা যেমন আমরা বলি ভেনা কাভাল ওপেনিং কত নাম্বার ভার্টিব্রা লেভেলে জানো কেউ? thoracic 8। হ্যাঁ, আর আমরা 8 10 12 এভাবে মনে রাখি। 10 হচ্ছে ইসোফেগাস আর 12 হচ্ছে কি বলে অ্যাওর্টিক ওপেনিং। অ্যাওর্টিক ওপেনিং কি থাকবে? অ্যাওর্টিক নামই তো অ্যাওর্টিক, তার মানে কি হবে ডিসনিক thoracic aorta, এটার সাথে thoracic duct থাকবে, হ্যাঁ অ্যাজাইগাস ভেন থাকবে। তো এরকম ভাবে তোমরা মনে রাখবা। এখন দেখো কত বছর আগে পড়ছি তাও এভাবে মনে আছে, কারণ এই যেভাবে পড়তে হবে। দেখো এখানে আমি লিখছি ভেনা কাভাল ওপেনিং, ইনফিরিয়র ভেনা কাভা, টিডিএসোফেজিয়াল ওপেনিং এ কি কি থাকে, মেইন কথাটা তোমরা আগে লিখবা। তারপরে এই যে দুটো একটা লিখবা না, সবসময় একটু কষ্ট লাগে যখন একজন একটা করে বলে ইনফিরিয়র ভেনা কাভা, রাইট ফ্রেনিক নার্ভ, দুইটাই স্ট্রাকচার, দুইটা একটু মনে রাখতে কি কষ্ট। আর এই দেখো এগুলো একটু বলবা মনে রাখার জন্য। ওপেনিং গুলাই খুব ভালো করে পড়বা। নার্ভ সাপ্লাই তো বলাই শেষ, যে সেন্ট্রাল টেন্ডন ভাগ করি আসলে আমরা, সেন্ট্রাল পার্ট, পেরিফেরাল পার্ট। নার্ভ সাপ্লাই কি বলে মানে যেটা মোটর সেটা হচ্ছে লোয়ার 6 or 7 আমরা ইন্টারকোস্টাল নার্ভ বলি। সেন্ট্রাল অলরেডি বলাই হয়েছে ফ্রেনিক নার্ভ। সেনসিটিভ তোমরা অনেকেই বলেছো, পেনসিটিভ, তার মানে এটা কি হবে সেন্সরি। তো ডায়াফ্রাম আর্টারি সাপ্লাই বলা শেষ। সুপিরিয়র ফ্রেনিক আর্টারি, ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি, মাস্কুলো ফ্রেনিক। আচ্ছা
নার্ভ সাপ্লাই মোটর ফ্রেনিক নার্ভ আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা যে শুলটা বলছি দেখো, যে নার্ভ সাপ্লাই হচ্ছে মোটর হচ্ছে ফ্রেনিক নার্ভ আর সেন্সরি হচ্ছে এটা, ঠিক আছে? মোটর নার্ভ, এই জন্য আমি কার কথাই যেন পাজল হলাম। দেখবা যে ডায়াফ্রামের যদি ফ্রেনিক নার্ভে যদি ইনজুরি হয়, দেখবা যে নেকে একটা ইনজুরি হয়েছে C345, তো তাহলে দেখবা যে ডায়াফ্রাম প্যারালাইসিস হয়েছে, হ্যাঁ, তখন রেসপিরেটরি অ্যারেস্ট হয়। কাজেই এই জিনিসটা হচ্ছে মনে রাখবা যে ফ্রেনিক নার্ভ হচ্ছে মোটর আর সেন্সরি হচ্ছে এটা, আর মাসেল হচ্ছে মেইন মাসেল অফ রেসপিরেশন। আচ্ছা, আর্টারি সাপ্লাই অত বেশি ইম্পর্টেন্ট না, তাও জেনে রাখবা। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? কে যেন ডেভেলপমেন্ট অফ হার্টটা একবার বলেন। আবার একটু বলবো। আচ্ছা ঠিক আছে, ডেভেলপমেন্ট অফ হার্ট, তাহলে আমি একবারে চলে যাই ডেভেলপমেন্ট অফ হার্ট, ঠিক আছে? স্লাইডগুলো কি কোথাও পাওয়া যাবে? এটা তোমরা উৎপলের সাথে জি ভাই আমি আপনার কাছ থেকে নিয়ে এটা টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিব, যেখানে সবাই যুক্ত আছে। তাহলে আমি দিয়ে দেব। থ্যাংক ইউ, তোমাদের জন্য রেডি করে রাখা আছে। ওকে, তো এখানে যেটা বলা সেটা হচ্ছে তোমরা ভাগ করে করবা, চারটা চেম্বার আর সেপ্টাম গুলো আলাদা। তোমরা ডেভেলপমেন্ট অফ হার্ট আসলে এই চারটা কথা লিখবা। দেখো, রাইট অ্যাট্রিয়াম, যেটা অ্যাট্রিয়াম প্রপার, রাব পার্টটা সবসময় অ্যাট্রিয়াম প্রপার থাকা আসে, আর এখানে যেটা হর্ন থাকে সাইনাস সাইনোসাস। মনে রাখবা যে এগুলা ড্রেন, এই জায়গাগুলো অ্যাবজর্পশন হয়ে তৈরি করে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে স্মুথ পার্ট। এই যে এখানে ওপেনিং গুলা, সুপিরিয়র ভেনা কাপা ওপেনিং, ইনফেরিয়র ভেনা কাপা ওপেনিং, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে ইয়া থাকে আমাদের, আর ইয়া পার্টটা হচ্ছে মানে এই জন্য কি বলতেছে। আর লেফট অ্যাট্রিয়ামের স্মুথ পার্টটা তো আমরা বললাম যে অ্যাবজর্পশন অফ দা পালমোনারি ভেইনস, এখান থেকে আসবে। বোঝাই যাচ্ছে যে পালমোনারি ভেইন গুলো যেহেতু লেফট অ্যাট্রিয়ামে ড্রেন করে এইগুলা। আর কোনাস কর্ডিস, আসলে ডেভেলপমেন্টে বোঝার কিছু নাই অ্যাকচুয়ালি, এই স্ট্রাকচারগুলো থেকে আসে। অ্যাবজর্পশন বলতে কি বোঝানো হয়েছে? অ্যাবজর্পশন মানে এটা ল্যাংম্যান ভালো জানেন। অ্যাবজর্পশন মানে ওইখান থেকে ওই স্ট্রাকচার গুলাই আসলে একটা বড়, মানে ওইগুলো তো না রক্তনালী, ওগুলাই একটা লেয়ার তৈরি করে, এইটাই আর কি অ্যাবজর্পশন। এইভাবেই ওরা বলছে। অ্যাবজর্পশন মানে হচ্ছে আমরা নরমালি যে অ্যাবজর্পশন বুঝি সেটাই আর কি, মানে ওই জিনিসগুলো ফোল্ড হয়ে যাওয়া বোঝাইছে, ফোল্ড হয়ে যাওয়া বোঝাইছে কোনোভাবে। দ্যাটস কাইন্ড অফ, ওইটাই তো বললাম যে ফোল্ড হয়ে যাওয়া বলতে ওই চারটা জিনিস থাকে। তো দেখবা যে তোমরা যদি আরো ছবি দেখো, এখানে আর এরপরে ছবি, প্রত্যেকটা স্টেজের ছবি আছে, দেখবা যে ওই জিনিসটা একটা মানে সিম্পল লেয়ারের মতো তৈরি করতেছে, তারপরে অ্যাট্রিয়াম প্রপার এসে ওইটার সাথে জোড়া লাগতেছে। এগুলো ছবি দেখলে আরো ক্লিয়ার হয়, অনেক জটিল জিনিস আমরা কিন্তু তোমরা হ্যাঁ বলো। আমাদের থোরাক্স কার্ডের যে ফিগারগুলো ইম্পর্টেন্ট শিখা লাগবে সেগুলোর একটা লিস্ট দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, আমি মুখে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভের ড্রয়েন লেভেল খুব ভালোভাবে শিখবা, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ড্রয়েন লেভেল খুব ভালো শিখবা, পোস্টেরিয়র ভেনাস সিস্টেম যেটা সেটা ড্রয়েন লেভেল খুব ভালোভাবে শিখবা। তারপরে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম আর ভাই একটু আস্তে স্লো বলেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি তো মোটামুটি সবগুলাই বলার চেষ্টা করছি, আমার পুরো লেকচারের মধ্যে সবগুলো বলার চেষ্টা করছি। তাও আমার বলতেছি যে আচ্ছা, মানে কোন ফিগারগুলো লাগবে, হ্যাঁ আবার বলো একটু, ফিগারগুলোর নাম বলবো। জি ভাই আচ্ছা, ড্রয়েন লেভেল ইন্টারকোস্টাল নার্ভ, এটা খুব ভালোভাবে পড়বা। তারপরে হচ্ছে পোস্টেরিয়র ভেনাস সিস্টেম, যেটা ওই যে অ্যাজাইগাস ভেনাস সিস্টেম, ওইটার ছবিটা খুব ভালোভাবে শিখবা। তারপরে যেটা অবশ্যই লাগবে, এই যে ইন্টারকোস্টাল নার্ভ হচ্ছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট অবশ্যই লাগবে। মিডিয়াল সারফেসটা শিখতে পারো, এটাও আসে মাঝে, মিডিয়াল সারফেসটাও শিখবা। তারপরে হচ্ছে হার্টের ক্ষেত্রে আর্টারি সাপ্লাই। আর সবসময় মনে রাখবা, হার্ট মানে সবকিছুতে একটা ছবি দিলে এটার ভ্যালু অনেক বেড়ে যায়। মানে তুমি যেখানে ছবি আছে, তুমি যেমন আর্টারি সাপ্লাই আসছে, যে ছবি দিবে না সে জীবনও ফুল মার্কস পাবে না, ছবি তোমাকে দিতেই হবে, ঠিক আছে? ডায়াফ্রামের অরিজিনেরও মাঝে মাঝে ছবি দিতে হয়, ছবি আসতে হয়, কিন্তু এখানে যতটুকু বললাম আর্টারি সাপ্লাই আর তো মনে পড়ছে না। আর কি কোনো ছবি আছে? আর্টারি সাপ্লাই ছবি আসে না, ইন্টারকোস্টাল স্পেসের ছবি আসে, জয়েন্ট লেভেল ইন্টারকোস্টাল স্পেস, ঠিক আছে? এইগুলো হচ্ছে মোটামুটি। হ্যাঁ বলো। আমরা ছবিতে মার্কিং কি শুধু বাম সাইডে করব? যেমন এটা নিয়ে অনেক, আমাদের কলেজে শিল্পী ম্যাম ছিল, উনি বলতে যে বামে ছবি, ডানে সবসময় মার্কিং। এখন এটা নিয়ে আসলে তোমাদের কলেজ ডিপেন্ড করে, তোমার কলেজে কোনটা প্রেফার করে। আমার কলেজে এরকম কোনো বাধ্যবাধকতা শেষ পর্যন্ত থাকে না। প্রথমে শিল্পী ম্যাম বলছিল যে ডানে আঁকবা, কিন্তু আমরা শিল্পী ম্যাম যখন খাতা দেখতে বা বুঝতে পারি যে উনি ভাই, তখন আমরা ওইভাবেই করতাম। কিন্তু আমরা আসলে সব মার্কিং আসলে ডানে করা যায় না, বড় বড় ছবিতে বিশেষ করে। তোমরা চেষ্টা করবা যে বামে যেন ছবিটা আঁকা হয়, খুব ক্লিয়ার ছবি আঁকবা, হিতি করে লিখবা না। আর ডানে ক্লিয়ারলি ড্রয়েন লেভেল করবা, মেইন স্ট্রাকচার গুলা মেইনলি ক্লিয়ার করে লিখবা, তাহলে ভালো মার্কস আসবে, ঠিক আছে? ভাইয়া ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আবার একটু বলতে পারবেন? ডিসকানেক্টেড কি আমি হয়ে গেছিলাম? না ভাইয়া, আমি হয়ে গিয়েছিলাম, সরি ভাইয়া। আচ্ছা, কোনটা বলবো আপু? ভাইয়া যে ফিগারগুলো কথা। আচ্ছা, ফিগারগুলো ডানে লিখবা সবসময়, লেভেলটা ডানে লেখার চেষ্টা করবা। তবে কোন ফিগারগুলো আর কি রিটেনের জন্য ইম্পর্টেন্ট?
ও আচ্ছা, তুমি যেটা অবশ্যই এখন প্র্যাকটিস করবা ইন্টারকোস্টাল নার্ভের জয়েন্ট লেভেল খুব ভালোভাবে, ইন্টারকোস্টাল স্পেজ ইয়া করবা। তারপরে হচ্ছে আরেকটা বললাম ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট খুব ভালোভাবে শিখবা, লাংসের মিডিয়াল সারফেসটা খুব ভালোভাবে শিখবা, সরি। তারপরে হচ্ছে ডায়াফ্রামের ইয়া শিখতে পারো, তারপরে হার্টের আর্টারি সাপ্লাই কন্ডাক্টিং সিস্টেম এগুলো শিখতে পারো। কিন্তু ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, ইন্টারকোস্টাল নার্ভ এই দুইটা হচ্ছে এক বছর পর পর আসে, এরকম আর কি, মানে আসেই, ঠিক আছে। আর্টারি সাপ্লাই অফ দ্য হার্ট, ইন্টেরিয়র অফ দ্য রাইট এট্রিয়াম, এটা ডেসক্রিপশন আসলে ছবি দিবা। আর যে কোনো জিনিস দেখো তোমরা রিটেন কোশ্চেনে কোশ্চেন ব্যাংক এগুলো পেয়ে যাবে আশা করি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে যখন লিখবা, মানে ধরো বাউন্ডারি এন্ড কন্টেন্ট, সিস্টেমে বাউন্ডারি কন্টেন্ট, তুমি যদি খালি বাউন্ডারি লেখো আর কন্টেন্ট লিখো তুমি কিন্তু ভালো মার্কস পাবা না। তো কাজেই তোমাকে একটা সহজ হইলেও একটা ছবি আঁকতে হবে। কাজেই যেই জিনিসগুলো ছবি বললাম এগুলো তো খুব ভালো করে শিখবা ড্রয়িং লেভেল, তারপরে এই জিনিসগুলো শিখবা। যেমন ধরো ডার্মাটোম যখন পড়বা, যে ওখানে কিন্তু এক বছর পর পরে সুপ্লেক্স অনপ্লেক্সে একটা জায়গায় ডার্মাটোম আসে, তো ওই জিনিসগুলো তোমরা শিখবে। নেক্সট কোশ্চেন, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া লাইভে সবাই তো ভাইয়া অত ভালো আঁকতে পারে না। হ্যালো, আমার যদি একজন এমন একজন করে হয় বলো, যে- একজন একজন করে বলো আমার হ্যাঁ। সামনে। হ্যাঁ, আমাদের নেক্সট দিন যে এক্সামটা হবে এটা কি থোরাক্সের উপর হবে? জি এটা থোরাক্সের জি, উপরে আপু, হবে। শুধু হ্যাঁ, thorax-এর উপর। থোরাক্সের Right. উপরে হবে। ভাইয়া ভাইয়া thoracic ফার্স্টলি included রিডিং কোশ্চেনের স্লাইডগুলো আবার দেখালে ভালো হতো। এক্সামটা এটা তোমাদের কিভাবে নেওয়া কোশ্চেন হবে? ব্যাংকে খুব আছে, এটা তোমাদের স্লাইড যেহেতু দিয়ে দিবে, তো কাজে এটা নিয়ে ভাইয়া সমস্যা হবে না। এক্সামের প্রসেসটা কেমন হবে? এটা এটা ভাইয়া আমি ওরা বলি এক্সামের প্রসেস নিয়ে আমি বলছি যে ভাইয়া এক্সাম হবে আমাদের 30টা এমসিকিউ থাকবে। যেমন মাহমুদ শান্ত ভাই আজকে অ্যানাটমি ক্লাস নিল, এই অ্যানাটমি ক্লাসের উপর 10টা এমসিকিউ ভাই আমাদের দিয়ে দিবেন। আমরা এটা গুগল ফর্মে অথবা আমাদের একটা অনলাইন আমাদের একটা ওয়েবসাইট আছে genesisonlineuniversity.com, আমরা ওই ওয়েবসাইটের মধ্যেও আপনাদের পরীক্ষাটা নিতে পারবো। এবং এই পরীক্ষা নেওয়ার পরে আপনারা যদি ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষা নিই তাহলে সেখানে আপনার মেধাক্রম এটাও দেখতে পাবেন। আর যদি আমরা গুগল ফর্মের মধ্যে নিই তাহলে আমরা এটা আপনাদের আপনার জাস্ট হচ্ছে একটা নির্ধারিত সময় দেওয়া থাকবে 5টা থেকে 8টা, এর মধ্যে আপনারা ওই এক্সামটা দিয়ে দিবেন। আমরা চেষ্টা করতেছি যে 30টা এমসিকিউ এর পাশাপাশি আমরা আমাদের কয়েকটা এসিকিউ এখানে অ্যাড করতে। এখন দেখা যাক, আমাদের যদি একটু কয়েকজনের সাথে আমরা কথা বলি বড় ভাইদের সাথে, তাহলে আমরা অ্যাড করে দিব এইভাবে। হ্যাঁ, আজকের ক্লাসটা কি এফবি তে থাকবে? হ্যাঁ হ্যাঁ, এটা লাইভ হিসেবে থেকে যাবে গ্রুপে, এটা ইউটিউবে পাওয়া যাবে পরে। আর এটা হচ্ছে আমাদের পেজে, যদি দেখা যায় পেজে সার্চ করলে এটা পেয়ে যাবেন, ওখানেই থাকবে। আর ভাইয়া, এর পরের ক্লাসগুলো তো আর এফবি তে থাকবে, তাই না? না, আর আমি ভাইয়া আপনাদের ইউটিউবের চ্যানেলের নাম কি ভাইয়া? জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি, সেখানে ভাইয়া। গিয়ে অবশ্যই সবাই সাবস্ক্রিপশন করবেন। হ্যাঁ বলেন। আজকের ক্লাসের স্লাইডগুলো দেওয়া যাবে? জি জি জি, আমি অবশ্যই টেলিগ্রামে দিয়ে দিব, অথবা আমাদের যে ফেসবুক যে প্রাইভেট গ্রুপটা আছে আমি সেখানে এই আজকের স্লাইডটা দিয়ে দিব। এবং এর পরবর্তীতে যে রেজিস্ট্রেশন করেছিলাম ভাইয়া, কিন্তু এখনো পর্যন্ত কোনো কোড পাই নাই ভাইয়া। আচ্ছা, কোডের ব্যাপারে হচ্ছে আমরা প্রায় হচ্ছে 3000 এর উপর মেসেজ পাঠিয়েছি। এর মধ্যে অনেকেরই মোবাইল নাম্বার ভুল থাকতে পারে, অথবা আমাদের কিছু টেকনিক্যাল এররের কারণে হয়তো যায়নি। অথবা আপনি একটা কাজ করতে পারেন, আমাদের যে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির যে পেজটা আছে